যে ক্রিয়েটারদের মানুষ যেভাবে দেখে তারা সেভাবে অ্যাকচুয়ালি থাকে না। মাকে মিস করো? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমি বললাম যে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। আমি ফ্যামিলি ইম্পর্টেন্ট এই কারণেই, তার কারণ আমি ফ্যামিলি ব্যাপারটা দেখিনি কোনো দিন। মানে যখন ওই যে বললাম টাকা পয়সা যেহেতু ইম্পর্টেন্ট, তো আমাদের যখন টাকা মানে ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল, তখন ওই ফ্যামিলি লোকজন ছিল, বাট স্টিল যখন আরও খারাপ হয়ে গেল আমার মা মারা যাওয়ার পর, দেন পুরো রিলেটিভ বলতে আমাদের কিচ্ছু। লাইফে বিশাল গ্রো করবো, অনেকে হয় যে বাড়ি ছেড়ে চলে যায় কাজবাজ করার জন্য, আমি পারি না। মানে আমার লাইফে টাকা ইম্পর্টেন্ট, টাকা ওই যেমন বললাম যে আমাদের সার্ভাইভ করার জন্য টাকা ইম্পর্টেন্ট, বাট এই টাকা কামানোর জন্য যে আমি বাবার থেকে দূরে চলে যাব বা নিজের মানুষগুলোর থেকে দূরে চলে যাব, ওটা আমার দ্বারা হবে না। তো এটা আমি রিয়েলাইজ করেছি ইউটিউবে আসার পর। স্পিরিচুয়ালিটির কথা উঠলে একটা আলাদা এনার্জি চলে আসে, আমি তোমার মধ্যেও দেখতে পারলাম সেটা। এনার্জি মানে কি বলতো, আমি ওই বললাম তো, মানে সবাই হয়তো বিশ্বাস করে না, যার যার ব্যক্তিগত বিষয় সেটা, বাট আমি বিশ্বাস করি এটা আমার খুব ভালো জায়গা, মানে আমি খুব পজিটিভ ফিল করি। আমার মনে হয় না মণিকর্ণিকা ঘাটে গিয়ে কেউ ইয়ার্কি মারতে পারবে, মানুষ বুঝবে ওখানে গিয়ে যে ভাই মানে অন্ধবিশ্বাস করো না ভাই, সোশ্যাল মিডিয়া পুরো ফেক, পুরো ফেক। আমি রিয়েল লাইফ আর আমার সোশ্যাল মিডিয়ার লাইফ অনেক আলাদা গো। মানে আমি যতটা খুশি দেখি খুশি, ততটা খুশি নই। আজকের পডকাস্টে আমাদের সাথে যে আছে তাকে আলাদা করে আপনাদের কাছে চেনানোর কিছু নেই। তার কমেডি, তার টাইমিং প্রচণ্ড পরিমাণে বিখ্যাত, কিন্তু এই কমেডির পেছনে আসল ইমোশন কি জড়িয়ে রয়েছে সেটা কি আপনারা জানেন? আজকে আমাদের সাথে আছে রাহুল দে। রাহুলকে অনস্ক্রিন তো আপনারা চেনেন, কিন্তু আজকের পডকাস্টে স্ক্রিনের পেছনে রাহুল দেকে আপনারা চিনতে পারবেন। একজন ইউটিউবার হতে গেলে কি কি থাকা প্রয়োজন সেগুলোও জানতে পারবেন। চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। রাহুল দে অন ইউটিএস। রাহুল, ইউটিএসে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো তুমি এলে, ফাইনালি এলে। থ্যাংক ইউ আমায় ডাকার জন্য। কেউ ডাকলে অবশ্যই না তো করা যায় না। এরপর যদি আরো ডাক আসে তখন আমি এর জন্য তোমাকে আমি ক্যামেরা স্টার্ট হওয়ার আগে বলে নিলাম যে বছরে একটা ঠিক আছে, কিছু বলারও থাকতে হবে। যাক, ডিরেক্ট আমাদেরটাই বছরে একটা পড়ছে, ওটাই অনেক। না, আমি তোমার পডকাস্ট দেখেছি, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। মানে তোমরা যে দেখছো এটাই অনেক। মানে আমরা যখন শুরু করি তখন ভাবতাম যে ক্রিয়েটাররা কি দেখবে। মানে ভালো কাজ হলে অবশ্যই সবাই দেখবে। এখন যেটা হচ্ছে পডকাস্ট মোটামুটি সবাই করছে। হ্যাঁ, যেটা আসে তোমাদের বেলা রোস্টিং যখন তোমরা শুরু করেছিলে তখন অনেক রোস্টার আরও শুরু করেছিল তোমাদের দেখা দেখি। তো এরকমও হয় যে ধরো যখন মানে রোস্টিংয়ের ক্ষেত্রে যেটা হয় যে যেটা হাইপে চলছে, যেমনি দুদিন আগে ফুড ব্লগিং চলছিল, তো তোমরা ফুড ব্লগিং, হ্যাঁ এখনও চলছে, তো ফুড ব্লগিং নিয়ে তোমরা রোস্ট করছো। এরকমও কি সামনের দিনে হতে পারে যে তোমরা পডকাস্টারদের রোস্ট করছো বা পডকাস্ট নিয়ে, যেটা হিন্দিতে এখন কিন্তু হচ্ছে পডকাস্ট? এবার ব্যাপারটা কি বলতো, রোস্ট জিনিসটা আমাদের বাংলায় যেটা হয় সেটা হচ্ছে পডকাস্ট, যেটা আমরা বুঝি অ্যাকচুয়াল পডকাস্টটা কি, সেটা বাংলায় কিন্তু খুব কম চ্যানেলই করে। ঠিক আছে, করছে সবাই, বাট সেটা পডকাস্ট কিন্তু সব কটাকে বলা হয় না। ইন্টারভিউটা এখন জাস্ট পডকাস্ট ওয়ার্ডটা চলে এসছে, মানুষ জেনেছে, তার জন্য ইউজ করে দিচ্ছে যে এটা পডকাস্ট, বাট ওটা ইন্টারভিউ ফরম্যাট হয়ে যায় পুরো ব্যাপারটা। এবার ঠিক তেমনই রোস্টিংও সেম, যে সবাই কিন্তু রোস্ট করছে না, রোস্ট একটা অন্যরকম ফরম্যাট। এবার আমি তোমাকে রোস্ট করছি, এবার তোমার সেটা, তুমি যদি সেটা সাপোর্টিভভাবে নাও, আর তোমার যদি মনে হয় যে এই জায়গাটা না মানে ও মজার সেন্সেই বলেছে, দেন সেটা রোস্ট। বাট রোস্ট করছি মানে এবার যদি আমি তোমার পডকাস্ট নিয়ে উল্টোপাল্টা নোংরা এমন কিছু বলে দিলাম যেটার কোনো মানে হয় না, যেটা মজারও না, দেন সেই রোস্টটা তো মানে রোস্ট না। সেটা কেন করতে যাবে কেউ? মানে আমি তো করবো না অ্যাটলিস্ট। রোস্টিংটা এখন যেই পর্যায়ে চলে যাচ্ছে দেখছি, শুধু একটা তো আছে সেই উল্টোপাল্টা বৌদিদের রোস্ট, হ্যাঁ ওটা তো আছে যেটা করছে, আর একটা চলে যাচ্ছে যে অনেকে অফেন্ড হয় সেটাই, গালাগালি খুব বেশি দিলে, মানে একটা লিমিট অবধি গালাগালি দিচ্ছে, লোকে সহ্য করে না। কিন্তু কিছু কিছু ক্রিয়েটার আমি দেখছি যে কোনো লজিক নেই গালাগালি দেওয়ার। একটা হয় না যে রোস্টিংয়ে লজিক্যাল, হ্যাঁ আমাকে খুব ভালো রোস্ট করেছে, এই পয়েন্টগুলো আমার ঠিক করা দরকার, দেখিয়ে দিয়েছে। দেখা একজন গালাগালি দেয়, সেটার কোনো মানে দেখায় না। তো এর জন্যই বলছি যে একটা টাইমে আমরা দেখি যে একটা বিষয়বস্তু যখন চলে, একটা হাইপে থাকে, তারপর ওটা ব্যাকডেটেড হয়ে যায়। তোমার কি মনে হয় রোস্টিংটাও কি এখন ব্যাকডেটেড না এখনও চলছে? দেখো, ব্যাকডেটেড বলতে আমি 2018 যখন রোস্ট করা স্টার্ট করি
সেই স্টাইলে যদি আমি এখন করি সেটা ব্যাকডেটেড। বাট সময়ের সাথে সাথে আমি 2018 পরে 2020-তে একটু ফরম্যাট চেঞ্জ করি, এখন একটু অন্যরকমভাবে করছি, সময়ের সাথে সাথে আপডেট হতে হবে, তাহলে আমার মনে হয় না যে কিছু ব্যাকডেটেড হবে। আর বাংলায় রোস্টিং যে ব্যাপারটা, তুমি গালাগালির যে বিষয়গুলো বলছো, আছে, প্রচুর আছে। এবার আমি ধরো তোমায় নিয়ে ভিডিও বানাচ্ছি, আমি আমার নিজের বিবেকে বাদ আমি তোমায় নিয়ে মজা ওড়াতে পারি, তোমার সেটা ভালোও লাগবে হয়তো, তুমি যদি সাপোর্টিভ হও। বাট আমার নিজের বিবেকে বাদ আমি যদি তোমার একটা হঠাৎ করে কোনো বিনা কারণে একটা গালাগালি দিই, সেটা ছোটো হোক অথবা বড় হোক, এবার এই বিবেক বোধটুকু তো থাকতে হবে মনে হয় যে কোনো মানুষের, যারা রোস্ট করছে সবার। এবার কিছু ক্ষেত্রে হয়তো তাদের কাছে জোকস নেই, তাদের ওই হিউমারটা নেই, তো সেই কারণে জানে যে কিছু অডিয়েন্স রয়েছে যারা ওই বিগ বসের অডিয়েন্সের মতো, যে আমি তুমি ঝামেলা করছি, আমি তোমায় গালাগালি দিচ্ছি, তারা হাসবে, তারা ওই অডিয়েন্সটাকে কোথাও গ্যাদার করতে চায় এর জন্য। বিগ বসে চান্স পেয়েছিলে? না 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 গো, আসেনি, প্রয়োজনও নেই, আসলে আছে, এখনো কেরিয়ার চলছে ঠিক। আচ্ছা, যখন চলবে না তখন কি যাওয়ার প্ল্যান আছে? দেখো, আমার তো খুব ইন্টারেস্টিং লাগে বেসিক্যালি এই জিনিসগুলো ইন্টারেস্টিং লাগে, কিন্তু ওই কিছু ক্ষেত্রে গিয়ে একটু গন্ডারের চামড়া বানাতে হবে, তারপর গেলে ঠিক আছে। সেই এখনো আমার গন্ডারের চামড়াটা হয়ে পারেনি। বাংলায় হলে, ধরো বাংলায় হলে অফার এলো, তাহলে যাবে? এটা তো নয় হিন্দিতে হচ্ছে অফার আসছে শুনছি, মানে কত ক্রিয়েটারদের, কিন্তু বাংলায় হলে তুমি কি যাবে? অফারটা শুধু যাওয়ার না, অফারটা যদি সেরকম বাকি সব কিছুর অফারটা ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই, কেন নয়, এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে। আমি একটু অন্য টপিকে যাই। এখন মনটা ঠিক আছে, মনটা ইন দ্য সেন্স খেলার দিক দিয়ে বলছি, খেলার দিক, ক্রিকেটের দিক দিয়ে। হ্যাঁ, এখন তো অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ভারতীয়র মন ভালো আছে, আমিও তাদের মধ্যে একজন। আমার গলাটা খারাপ আছে ওই খেলার কারণেই, যে পরিমাণ চেঁচিয়েছি, আমার 4-5 দিন গলা ভেঙেছিল পুরো। শেষ মুহূর্তে যখন মনে হচ্ছিল যে সাউথ আফ্রিকা ম্যাচ বার করে নিয়ে যাবে, তখন আমি লিটারেলি ফোন ফেলে দিয়েছি, মানে আর দেখবো না। কারণ ওখান থেকে ম্যাচ বার করা, আমি আমার একটা বন্ধুকে ফোন করে বলছি, ভাই পাকিস্তান নয়, এখান থেকে ম্যাচ বেরিয়ে যাবে, কিছু করার নেই। ও তখনই বললো ভাই আউট হয়ে গেছে। তারপর আমি গিয়ে খুলি মোবাইলটা আবার দেখি, তারপর মানে বুমরার ওভার বা আর্শদীপের ওভার যে লেভেলে করেছে, হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, খুবই ভালো। মানে আমি তো খুব ইমোশনাল হয়ে যাই, স্পোর্টস বলো বা যে কোনো জিনিসে। এবার আমি যখন খেলাটা দেখছি, যখন দেখবো না, ধরো আমি ইন্ডিয়া ভার্সেস ইউএসের খেলাটা ঠিকঠাক দেখিনি, তো আমার কোনো ব্যাপার না, আমি জানি ইন্ডিয়া জিতে যাবে, ঠিক আছে। কিন্তু যখন ম্যাচটা আমি দেখছি, সেটার ভেতরে আমি ঢুকে যাই পুরোপুরি, তো লাস্ট মোমেন্টে ওরকম হয় না যে ভগবান তুমি জাস্ট জিতিয়ে দাও, আমি সব কিছু করে দেবো, আমি ভালো ছেলে হয়ে যাবো, ওরকম একটা ওরকম তৈরি হয়ে গেছিলো পুরো। আমি জাস্ট স্টিফ হয়ে এক জায়গায় বসে রয়েছি যে জিতে যাক যেভাবে হোক। বাট খুবই ভালো ওখান থেকে কামব্যাক করা, মিরাকেল টাইপের। বিশেষ করে শেষে যখন ওই রোহিত শর্মা মাটিতে পড়েছে এই কাজে, তারপর বিরাট কোহলি কাজে, হার্দিক পান্ডিয়া কাজে, ওটা তো প্লেয়ারদেরটা আমরা দেখতে পেয়েছি, কত যে সাপোর্টাররা ওরকম আমরাও করেছে, ওটা অবিশ্বাস্য ব্যাপার। আমরাও কেঁদেছি। মানে আমি শুধু ভাবছি, ইনফ্যাক্ট কোহলি একটা কথা বলছিল, যেটা এই রিসেন্ট কালকে না পরশুদিন যেটা হলো, যে যখন 2011 জিতেছিল, তখন ও ভাবছে যে সিনিয়র প্লেয়াররা কাঁদছে কেন, এখন এসে বুঝতে পারছে। সেটা আমি নিজেকে রিলেট করলাম, যখন 2011 আমি দেখছিলাম খেলাটা, আমি কিন্তু কাঁদিনি, মানে চিল্লাচ্ছিলাম আনন্দে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিতেছে। কিন্তু এইবার আমরা বুঝতে পারলাম যে ইমোশনটা কোথায়, মানে অ্যাজ আ অডিয়েন্স, অ্যাজ আ ফ্যান, এটুকু বলতে পারি। তোমার মানে সব ছেলেদেরই একটা ইচ্ছা থাকে ছোটবেলা দিয়ে ক্রিকেটার হওয়া, তোমার ছিল? অবশ্যই। মানে আমি হচ্ছি পড়াশোনা, আমি অ্যাভারেজ, খুব একটা অ্যাভারেজ স্টুডেন্ট আমি, মানে হয় না ক্লাস 4 অবধি সবাই ভালো স্টুডেন্ট, তারপরে আস্তে আস্তে একটু ডিক্রিজ হয়, তো আমি অ্যাভারেজ স্টুডেন্ট, খুব একটা ভালো না বা খারাপও নই। কিন্তু আমার স্পোর্টসে মানে প্রচুর ইন্টারেস্ট ছিল, মানে আমি ক্রিকেট খেলতে ছোটোবেলা থেকে খুব পছন্দ করি, বল করতে একদম প্রপার বল করতে পছন্দ করি। বাট কিছু ফিনান্সিয়াল ইস্যুর কারণে আমি ক্রিকেটে ঢুকতে পারিনি, তার কারণ আমি অ্যাডমিশন পেপার এনেছি, যেখানে আমাদের ওখানে একটা ইনস্টিটিউট রয়েছে, আনার পর আমার মনে হচ্ছে ভাই এটা যদি আমি কিছু না করতে পারি, এতগুলো টাকার ব্যাপার, আমি একটা মানে নর্মাল মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো ওটা অ্যাফোর্ড করা বা আমার করবে, তারপর যদি আমি কিছু না করতে পারি, অতগুলো টাকার ব্যাপার, সেইভাবে আমি আর ফর্মটা ফিল আপ করিনি। আমার বাবার ইচ্ছে ছিল আমি ফুটবলার হই, তো আমি ক্রিকেট, ফুটবল, তুমি আমাকে যে কোনো স্পোর্টস বলে আমি খেলে দেবো, মানে লুডো থেকে স্টার্ট করে মাঠে যে কোনো স্পোর্টস। আর অনলাইন না, অনলাইন আমি খুব একটা ভালো গেমার নই, একদমই নই। মানে আমি ওই ওরকম টাইপের, যে 2019-20 যখন সবাই পাবজি খেলছে, আমি আমার বন্ধুদের সাথে খেলেছি পাবজি লকডাউনে প্রচুর, বাট ওরা যেমন এত ন্যাক আছে, খেলছে এত মন দিয়ে, আমি ফট করে ওপর দিকে আরো একটা মেসেজ আসলো, আমি বেরিয়ে গিয়ে মেসেজে রিপ্লাই দিচ্ছি, আমার বন্ধু মরে পড়ে আছে, আমি রিভাইভ, ওরা ডাকছে আমার যে রিভাইভ দে, আমি তো কাউকে রিপ্লাই দিচ্ছি, তো আমার অনলাইনে অতটাই না, মাঠে খেলা ঠিক আছে।
সোশ্যাল মিডিয়া এখন যা অবস্থা, এখানে রিলিভেন্ট থাকাটা কতটা জরুরি? দেখো রিলিভেন্ট মানে তোমাদের তো দিক দিয়ে বলছি। খুবই জরুরি, খুবই জরুরি। মানে তার কারণ হচ্ছে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটার, সবাই কন্টেন্ট বানাচ্ছে, কিছু না কিছু বানাচ্ছে, বা সেখানে তোমার রেলিভেন্ট থাকাটা খুবই প্রয়োজন। তার কারণ মানুষজন দেখতে তো হবে ভালো কাজ। প্রথমত রেলিভেন্ট থাকার জন্য আমি যা ইচ্ছে করে যাব সেমনটা নয়, কিন্তু রেলিভেন্ট থাকাটা প্রয়োজন, খুবই প্রয়োজন। আদারওয়াইজ যে কেউ হারিয়ে যাবে, যে কোনো কাজ হোক, সেটা কন্টেন্ট ক্রিয়েশন হোক বা যে কোনো কিছু হোক, ক্রিকেটার হোক। যদি এখন কথার কথা বিরাট কোহলি যদি ফর্মে না থাকতো 2 বছর, দেন আস্তে আস্তে কিন্তু মানুষজন মানে একটা হেটার তৈরি হয়ে গেছিল যে ওকে কেন টিমে রাখছে, ওরকম। তো আমাদের এখানেও সেম, ইনফ্যাক্ট বিশ্বকাপেও তাই হলো। লাস্টের দিকে তো কোহলির হেটার সবাই, যে মানে অলমোস্ট যারা মেনলি, আমি তো লকডাউন কিড বলছিলাম সবাইকে, তো বেসিক্যালি যারা পুরো খেলাটাকে সেভাবে প্রথম থেকে হয়তো কোহলির প্রতি অতটা ইমোশন দেখেনি, কোহলির গ্রো হওয়াটা, তো তারা চাইছিল যে কোহলি আর ড্রপ করে দিই, কোন জায়গায় জয়সওয়াল কাউকে একটা খেলাক। বাট ও যদি ফর্মে না থাকে দেন ওকেও সবাই চাইবে ওর জায়গাটা ছেড়ে দিক, হারিয়ে যাবে। ঠিক তেমনই তোমার, আমরাও যে কোনো মানুষ, আর্টিস্ট, যে কোনো আর্টিস্ট আর কি, রেলেভেন্ট থাকাটা খুব প্রয়োজন। কোথাও ভয় লাগে? হ্যাঁ, রোজ ভয় লাগে। প্রত্যেকটা কন্টেন্ট আপলোড করার পরেই ভয় লাগে যে এটা যদি না হয় আমি নেক্সট কী করবো। আমি প্রথম দিন থেকে 2018 থেকে যখন ভিডিও বানাচ্ছি, প্রথম দিন থেকে আমার ভয় লাগে, এখনও ভয় লাগছে। বাট হচ্ছে, এই করতে হতে 6 বছর হয়ে গেছে। যখন ধরো চলে না কন্টেন্ট, তখন কি করো? মানে কোনো ধরো এরকম হতে পারে যে পরপর 2টো ফ্লপ খেলো, তখন কি করো? 2টো কেন, আমার পরপর অনেক ভিডিও ফ্লপ গেছে। ফ্লপ মানে হচ্ছে আমি ধরো কন্টেন্টের একটু ফরমেশনটা চেঞ্জ করেছি, তো অডিয়েন্স ওটার সাথে ইউজ টু না, সবাই বলছে রাহুল দা আগের মতো কোনো ভিডিও হচ্ছে না। এবার আমার একটা বিষয় যে যতদিন আমার কনফিডেন্স রয়েছে যে আমি এই কন্টেন্টটা ভালো করতে পারবো, তো ততদিন আমার কোনো চাপ নেই। বাট ওই কনফিডেন্সটা যদি ভাবো কোনো একটা ভিডিও, আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি কন্টেন্ট ভালো নিজেই বানাচ্ছি না, তার জন্য চলছে না। আর যখন আমি জানি যে আমি কন্টেন্ট ভালো বানাচ্ছি বাট হয়তো অডিয়েন্সের কাছে সেভাবে পৌঁছাচ্ছে না, বা অডিয়েন্স এটা দেখতে ইউজ টু নয়, তখন আমার চাপ হয় না। আমি ঠিক আছে, একদিন না একদিন তো হবে। আমার 6 লাখ ভিউজের জায়গায় যদি 2 লাখ ভিউজ হয়, বাট আমি যেটা বানিয়ে স্যাটিসফাইড, দেন সেটা ওকে। কিন্তু 6 লাখ ভিউজ একটা টাইমে আসছে, তারপর 2 লাখ আসছে, এই টেনশনটা হয় একটা সময় খুব প্রেশার পড়তো, মানে খুবই, মানে মাথার উপর এই চাপটা থাকতো যে ভিউজ কেন কমে যাচ্ছে। বাট যখন আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমার যখন মনে হয় না যে আমি 200% এফোর্ট দিলাম, তারপর আমি ছেড়ে দিই। তারপর নয় হলো কি হলো না সেটা আমার অত দেখার দরকার নেই। অডিয়েন্সের হয়তো ভালো লাগেনি, সেটা আলাদা ব্যাপার। ও ভগবানের নেই ওখানে জায়গাটা, যে ভগবান চায় না যে ওটা হোক, তো সেটা ব্যাপার। কিন্তু আমি যখন 200% দিয়ে দিই, তখন আমার আর নিজের কন্ট্রোলে আমি কিছু রাখি না যে ভাই আমার খারাপ লাগছে যে আমি এটা কেন ভিউজ আসছে না। আমার মনে হয় আমি নিজের যথেষ্ট ট্রাই করেছি যে কোনো কাজে সেটা। বাট আমি যদি ট্রাইটা না করি, আমার ভাবো 200%-এর জায়গায় আমি 100% ট্রাই করেছি, তো তখন গিয়ে আমার মনে হয় যে আমার ফল্ট হচ্ছে আমার কোথাও। তো তখন আমি খুব মানে ডিমোটিভেট হয়ে পড়ি। বাট যখন নিজের পুরো 200%টা দিয়ে দিই, তখন আমার আর কোনো চিন্তা থাকে না। ইউটিউবে বন্ধু কারা? ইউটিউবে বন্ধু, আমার সত্যি কথা বলতে আমার বন্ধু খুব একটা নেই, না থাকাই ভালো। মানে ছোটবেলা থেকেই আমার আমার যে কোনো ক্ষেত্রে, মানে আমার 5 থেকে 6 জন বন্ধু রয়েছে গ্রুপে, এরাই আমার সাথে রয়েছে মোস্টলি লং টার্মে। আর ইউটিউবেও সেরকমই, মানে আমি খুব মানে সিলেক্টিভ বন্ধু বানাতাম। আমি হুটহাট কারোর সাথে বন্ধুত্ব করে নিতে পারি না। তো সেখান থেকে ইউটিউবেও কিছু কিছু যারা অনেক আগে থেকে ভিডিও বানাচ্ছে, তাদের অনেকের সাথে আমার বন্ধুত্ব রয়েছে। মানে বন্ধুত্ব ঠিক নয়, মানে কলিগও নয়, আমি তাদের কাউকে দাদা মনে করি, কাউকে দিদি মনে করি, ওরকম সম্পর্ক। ওই প্রফেশনাল সম্পর্কটা আমাদের তৈরি করা হয় না। তো এরকম বেশ কিছুজন রয়েছে। আর কিছু ক্ষেত্রে নেই, অনেকের সাথে তৈরি হওয়ার জায়গা তৈরি হয়েছিল, বাট পরবর্তীকালে মনে হয়েছে যে ম্যাচ করছে না ভাই। তো খুব কম রয়েছে, কয়েকজন রয়েছে। এরকম মনে হয় যে কেউ স্বার্থে মিশছে, এরকম ফিল পাও? সবাই গো, মানে আমি বলে না, মানে আমার তো মনে হয় যারা এই ভিডিওটা দেখছে তাদের ম্যাক্সিমাম তাদের লাইফেও, এবার তারা তো কন্টেন্ট ক্রিয়েটার নয়, তারা হয়তো এখন স্টুডেন্ট, বাট স্টিল তাদের সাথে ম্যাক্সিমাম যে মানুষগুলো তাদের সাথে মিশছে, তারা কোনো না কোনো স্বার্থের সাথে মিশছে। সবার, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু স্বার্থ রয়েছে। ভগবান কেউ নয়, সবাই চায় আমি যে তোমার এখানে এসছি, আমি নিশ্চয়ই চাইবো তোমার থেকে আমি কিছু শিখি, এটাও একটা স্বার্থ। তো এই এরকম কিছু ভালো খারাপ স্বার্থ নিয়ে সবাই রয়েছে আমাদের আশেপাশে, তো খারাপটাই বেশি। আচ্ছা, একটা বন্ধুত্বর দিক দিয়ে বলি, একটা জিনিস হয় যে ছোটোবেলা থেকে একটা বন্ধু রয়েছে, ঠিক আছে, যেটা আমরা ম্যাক্সিমাম টাইমেই দেখে থাকি, যে ধরো কেউ বড় হয়ে গেল, হ্যাঁ, বা ধরো তুমি আজ কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলে, প্রথমে তোমার সাথে ভালো ব্যবহার করতো, বা এই কন্টেন্ট ক্রিয়েশন করছো বলে আবার চাটতো, এরকমও হয় যে চাটে, হ্যাঁ হাই কি করছিস, এই প্রথম দিকে, হ্যাঁ। তো তারপর যখন তুমি একটা জায়গায় পৌঁছে গেলে, তখন একটা হিংসা
হ্যাঁ, এরকমও হয়েছে লাইফে, মানে ব্যাপারটা এরকম কি কি কেউ বলতো? আছে? সময়ের সাথে সাথে না মানে বন্ধুত্বের টার্মটা চেঞ্জ হয়েছে আমার কাছে, আমার মানে চেঞ্জ হয়েছে। আগে অনেক, আমিও মনে করতাম ক্লাস 12-11 যখন পড়ি আমার অনেক বন্ধু রয়েছে, মানে তখন না কলিগ, ক্লাসমেট এগুলো জানতাম না আমরা, বাট সবাই বন্ধু তো হয় না, এরকম হয় যে কাজের সূত্রে এর সাথে পরিচয়, তারা বন্ধু নয় আমাদের। তো এরকম অনেকে ছিল যারা, আমি যখন ইউটিউব স্টার্ট করি আমি বন্ধু বলতাম। এবার প্রথম আমার যখন 300-400 ভিউজ আসতো, আমার মনে আছে আমাদের ওখানে একটা মাঠ আছে, আমাদের স্কুলের মাঠ, তো স্কুলের মাঠে বড় অনুষ্ঠান হয়, তো ওখানে ডান্স শো হচ্ছে, আমরা গেছি 31 ডিসেম্বরে। তো আমি গেছি ওখানে, এবার অনেক দর্শক থাকে, তো আমাদের অলমোস্ট দত্তপুকুরের সবাই যায় ওখানে। তো ওখানে একটা বন্ধু টাইপেরই ছিল সে একজন, মানে এখন আমি বলতে পারি সে বন্ধু ছিল না, তখন আমার বন্ধু মনে হতো। সে আমার একটা কথা বলছিল, কি করছিস এখানে, দেখ কত অডিয়েন্স দেখছে, তো 300-400 ভিউজ। আমার ওই দিনটা না ব্যাপারটা খারাপ লেগেছিল, আমার মনে হচ্ছে এইভাবে তো বলা উচিত না। মানে প্র্যাকটিক্যালি যদি আমি ভাবি 300-400 ভিউজও কিন্তু কম না। আমার এখানে যদি আমি একটা ভিডিও বানাচ্ছি, কারোর যদি 100টা ভিউজ আসে, কোনো ইউটিউবার প্রথম ভিডিও বানাচ্ছে, সে জাস্ট এটা ইমাজিন করুক না 100টা লোক আমার সামনে বসে ভিডিও দেখছে, সেই সংখ্যাটা কিন্তু কম নয়, অতগুলো মাথা। তো আমি ওটা আমার নিজের মাথায় এসেছিলো, তাই আমার অতটা খারাপ লাগেনি, কিন্তু যাকে আমি বন্ধু ভাবতাম সে আমায় বলেছে বলে আমার খারাপ লেগেছে। ইভেন এমনও হয়েছে তুমি যেটা বলছো, এই স্টার্টিংয়ের দিকে আমি কলেজে ভর্তি হয়েছি, তো কলেজেও আমার খুব একটা বন্ধু হয়নি। আমি 2-4জন বন্ধু নিয়ে কলেজে গেছিলাম, তারা কলেজ চেঞ্জ করেছে, আমি আর আমার একটা বন্ধু আছে গৌতম, আমরা দুজনই কলেজে লাস্ট অব্দি ছিলাম। বাকি আমার খুব একটা বন্ধু তৈরি হয়নি। একজনকে বন্ধু ভেবেছিলাম, সে তোমার, আমি তখন মানে ফিনান্সিয়াল সমস্যা ছিল, তো স্বাভাবিক হয় না যে আমরা একটা জামা পরেই কলেজ যাচ্ছি এরকম, তো আমি একটা জামা পরেই কলেজ যাচ্ছি। আর সেটাও আমাকে আমার একজন সাবস্ক্রাইবার, অনেক পুরনো, এখনও সে আছে, সে আমাকে গিফট করেছিল আমার বার্থডেতে, ওটা পরে আমি কলেজ যাচ্ছি। হট করে সে একদিন আমাকে বলছি, তোর তো সাবস্ক্রাইবার ভাই ভালোই, তুই আস্তে আস্তে গ্রো করছিস, তুই একটা জামা পরে কলেজে কেন আসিস, তোর কি আর কোনো জামা নেই? আর সেটা না বেশ অনেকগুলো গ্রুপের সাথে, মানে একটা গ্রুপের মাঝখানে। আমার খারাপ লেগেছিলো, আমি তাকেও বন্ধু ভাবতাম। আর এরকম জিনিসপত্র দেখেছি প্রচুর। আর হিংসের যে বিষয়টা, দেখো হিংসে বলতে আমার বন্ধুদের মধ্যে না এখন যারা রয়েছে, হিংসের ব্যাপারটা দেখি না। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যে বন্ধু যে কজন আমরা রয়েছি 4-5 জন, আমাদের ব্যাপারটা হচ্ছে যে একসাথে যদি গ্রো করা যায় এই চেষ্টাটা থাকে। কম্পিটিশনটা থাকা প্রয়োজন, হেলদি কম্পিটিশন থাকা প্রয়োজন। মানে তুমি আমার বন্ধু, আমি যখন দেখবো না তুমি একটা ভালো কাজ করছো, সেটা অন্য প্রফেশনেও হতে পারে, আমার মনে হবে আমারও ভালো কাজটা করা প্রয়োজন, ভাই ও করছে, বাট তুমি করছো, তোমার খারাপটা চাইবো, এই যে জেলেসিটা, এটা আমাদের বন্ধুদের মধ্যে নেই। এবার কয়েকজন হয়তো ছিল, তারা এখন গ্রুপে নেই, বাট মোস্টলি যে কজন আমরা রয়েছি 4-5-6 জন, ওরকমটা ভাবি না। আমরা চাই যে সবাই গ্রো করুক লাইফে। মানে কি বলতো, আমি তাল গাছের মতো বড় হয়ে গেলাম, আমার আশেপাশে অন্য কোনো গাছ রইলো না, আমি ওপর থেকে তো কাউকেই পাবো না, না? তো সেখান থেকে আমাদের বন্ধুদের মধ্যে ওই ব্যাপারটা নিয়ে আমরা চাই সবাই একসাথে গ্রো করুক, ভালো থাকে, খুশি থাকে। কোথাও যদি একটা পার্টি করতে যেতে হয়, সেখানে যেন সবাই মিলে যেতে পারি। ওই দরকার হয় চপ মুড়ি খাবো, সবাই মিলে খাবো, বাট ওই একজন বিরিয়ানি খাচ্ছি, বাকিরা চপ মুড়ি খাচ্ছি, সমস্যা, ওই জিনিসটা মানে আমার মনে হয় না কোথাও গিয়ে ওটা বন্ধুত্বের উদাহরণ হতে পারে, তো মনে হয় না। আর পাড়ার লোকেরা এটা বাদ দাও, এটা কি বলবো আমি, এটা হয় যেটা নর্মালি স্বাভাবিক সবার ক্ষেত্রে হয়, সেটা হয়। কিন্তু আমি বলবো এটা প্রত্যেকজন, তুমি যদি আজকে চাকরি করো বা অন্য যে কোনো কিছু করো, তোমার আশেপাশের মানুষজন খুব কম সংখ্যক, যেমনটা বললাম যে সবার স্বার্থ রয়েছে, ম্যাক্সিমামটাই খারাপ, তোমার ভালোটা দেখতে চাইবে না। অনেকে এসে তোমায় বলবে যে তুই এটা কর, আমি তোর পাশে আছি, বাট তুমি যখন অ্যাকচুয়ালি ওটা করবে না, সাকসেসফুল হবে, তাদের ওই জিনিসটা সহ্য হবে না। এই জিনিসটা রয়েছে। আর সাকসেসফুল বলতে কিছুই না, আমার কাছে হয়তো এটা সাকসেস নয়, আমি জাস্ট একটা লাইফস্টাইল আমি কন্টিনিউ করছি, তাদের চোখে এটা অনেক বড় কিছু। তো তাদের চোখে এই জিনিসটা মানে তারাও ভালো চোখে দেখে না, মানে তুমি বুঝতে পারবে যে তোমার কে ভালো চাই। তো ওই জিনিসটা হয়, সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রেও হয়। আর যেটা খারাপ লাগে তার কারণ আশেপাশের মানুষজনের সাপোর্টটা পেলেই মানুষ সব থেকে বেশি গ্রো করতে পারে, কিন্তু সেটা সবসময় তো হয় না, সেটা ম্যাক্সিমাম হয় না। ওটাই তোমার ক্ষেত্রে বা যে কোনো ক্রিয়েটারের ক্ষেত্রে যারা ধরো কম বয়সে শুরু করেছে, তাদের ধরো সাকসেস হয়ে গেছে, মানে সাকসেসফুলি হয়ে গেছে। সাকসেসফুল বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে ডিসেন্ট, হ্যাঁ সাস্টেন করছে, বা ডিসেন্ট সাবস্ক্রাইবার এসছে, তাদের কাছে মানি আসছে, ফেম আসছে, সবই, হ্যাঁ সব দিক দিয়ে। এবার এই যে একটা কম বয়সে একটা জিনিস পেয়ে যাওয়া, ধরো টাকাও পাচ্ছ, ফেমও পাচ্ছ, সব কিছু, সেক্ষেত্রে কি ইগো আসে প্রচুর, মানে কি বলতো, আসে কিছু কিছু মানুষের আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে। এগুলো খুব নেগেটিভ জিনিস আমাদের সোসাইটিতে, যেগুলো উচিত না। আমি অনেককে এরকম দেখেছি, কি বলতো, তারা ভালো কন্টেন্ট বানাচ্ছে, ঠিক আছে, ভালো বানিয়েছে কন্টেন্ট 2019-20-তে, নাম নিচ্ছি না আর আমি,
ভালো কন্টেন্ট বানায়, আমি তাদের নাম না দেখে একটু কন্ট্রোভার্সি না না, আমার কোনো প্রয়োজন নেই, আমি চাই তারা ভালো কাজ করুক, ঠিক আছে। এবার তাদের দেখে আমি এডিট শিখেছি। আমি এমন একজন ক্রিয়েটার রয়েছে যার তখন 1000 সাবস্ক্রাইবার ছিল না, আমি তার দেখে এডিট শিখেছি, তখন আমার 4-5 লাখ সাবস্ক্রাইবার, ঠিক আছে। আমার মনে হচ্ছে এই ছেলেটা এডিট ভালো পারে, আর আমি তাকে গিয়ে বলেছি যে আমি ভাই তোর থেকে এডিট শিখেছি, ঠিক আছে। সেই মানুষগুলো যখন অল্প অল্প সাবস্ক্রাইবার বাড়ে, আমি জানি না সো কল মানে আমি এই জেনারেশনের সাথে খুব একটা কানেক্ট হতে পারি না, তো সেই ক্ষেত্রে আমি দেখি যে তারা না খুব একটা কুল হয়ে যায় অল্প কিছু সাবস্ক্রাইবার হলে, যে এরা আমার ফ্যান নয়। মানে আজকে এই যে মানুষগুলো আমাদের ভিডিও দেখছে, তাদের আজকে ভালো লাগছে দেখছে, আমার পার্সোনালিটি ভালো লাগছে দেখছে, কালকে গিয়ে এরা কিন্তু দেখবে না তুমি যদি খারাপ কিছু একটা কাজ করো, এটা তোমায় খারাপ বলবে। আর এরকমই অডিয়েন্স হওয়া উচিত, এরকম অডিয়েন্স হলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য খুব ভালো। আমি তোমার কথা যদি জিজ্ঞেস করি, ধরো যখন ফেম বা মানি আসে, যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা কিন্তু আসে, মানে ইগো আসে। আমারও হয়তো যখন একটু 1 লাখ হয়েছিল তখন এসেছিল। তো এই জিনিসটাকে তুমি কন্ট্রোল করলে কি করে? কন্ট্রোল করলে কি বলো তো, আমি ওই যে বললাম না, আমার ইউটিউবে কিন্তু খুব একটা ইউটিউবার্সদের মধ্যে বন্ধুত্ব নেই। দাদা বোন হিসেবে, আমার ভাই হিসেবে আমাকে অনেকে সম্বোধন করে, আমি সেই সম্পর্কটা কন্টিনিউ রাখি। বাট আদারওয়াইজ আমি ওই যেহেতু ওদের সাথে হয়তো অতটা কানেক্ট হইনি, আমি ওই পশ লাইফ ওই লাইফস্টাইলে বিলং করি না, তাই হয়তো আমার কিছুটা সুবিধা হয়েছে। আর কিছু ক্ষেত্রে যেটা হয়েছে, আমার যে কোনো দিন ওই জেলেসি ব্যাপারটা বা ইগো ব্যাপারটা আসেনি এমনটা নয়। আমি এর আগে কোথাও আই থিঙ্ক বলেছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে এমন হয়েছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দেখে একটু জেলেস ফিল করেছি, ঠিক আছে। আমি জেলেস ফিল করেছি, আমার তখন আই থিঙ্ক 1 লাখ সাবস্ক্রাইবার হবে। আমার মনে হচ্ছে ভাই আমার সাবস্ক্রাইবার গ্রো করছিল, আমার এর আগে হবে, ফট করে তার আগে হয়ে গেছে 1 লাখ, ঠিক আছে। আমি তাকে নিয়ে খুব জেলেস ফিল করেছি। প্রায় 3 থেকে 6 মাস ওই মানুষটার সাথে নিজেকে কম্পিট করতে গিয়ে আমি আমার ভালো কন্টেন্ট যে বানাচ্ছিলাম ওটা হারিয়ে গেছে, উল্টে আমার গ্রোথ কমে গেছে। ওটা যেদিন আমি রিয়েলাইজ করেছি, তারপর থেকে আমার মনে হচ্ছে কিচ্ছু হবে না, নিজের কাজটা দেখতে হবে, অন্য কেউ ভালো কাজ করছে সেটা থেকে আমি ইন্সপায়ার হব। বাট কোনো রকম ওই এমন নেই যে আজকে অ্যাজ এক্সাম্পল ধরো কিরণদা কন্টেন্ট বানাচ্ছে, আমি কিরণদার কন্টেন্ট দেখে, উন্মেশদার কন্টেন্ট দেখে আমি যদি ভাবি ওদের কেন এত সাবস্ক্রাইবার হচ্ছে, ওরা তো একটা ওদের এই কন্টেন্টটার থেকে আমার এই কন্টেন্টটা ভালো, এই জিনিসটা আমি চিন্তাভাবনা যদি আমি আনি না, আমার গ্রোথ কমে যাবে, আমি খুশিই থাকতে পারবো না। আমি তো সাকসেসফুল মানে মনে করি যে আমি খুশি আছি, সাবস্ক্রাইবার কত এসব ম্যাটার করে না। তো সেই জায়গা থেকে আমি যদি ওদের সাথে কম্পেয়ার করি বা যে কোনো কারোর সাথে কম্পেয়ার করি, দেন খুশি থাকতে পারবো না। তো এই জিনিসটা আমি বুঝতে পেরেছি, তো আমার মনে হচ্ছে কম্পিট করার কোনো দরকার নেই, কোনো রকম জেলাসির দরকার নেই, নিজের মতো কাজ করব। তার স্টাইল আলাদা, আমার স্টাইল আলাদা, সে তার মতো কাজ করবে, তার অডিয়েন্স আলাদা, আমার অডিয়েন্স আলাদা। এটা আই থিঙ্ক আমাকে খুব হেল্প করেছে এই জিনিসটা ভাবতে। তোমার কি এমন ড্রিম আছে যেটা এখনো পূর্ণ হয়নি? আমার ড্রিম, হ্যাঁ, মানে এমন একটা থাকে যে এখনো পূর্ণ হয়নি, এটা হলে হয়তো হতো। না না, আমার ওরকম কোনো ড্রিম নেই গো। মানে আমার বেসিক্যালি ড্রিম বলতে আমি ওই ম্যাটেরিয়ালিস্টিক জিনিসপত্র নিয়ে আমার কোনো ড্রিম নেই। বাড়ি মানে গাড়ি ফাড়ি ওরকম, বাড়িঘর করার ইচ্ছে রয়েছে, মানে আরও যত ভালো সুন্দর করা যায় ওটার ইচ্ছে রয়েছে। আদারওয়াইজ আমার জাস্ট কিচ্ছু লাইফে গোল নেই। আমার লাইফে গোল একটাই, যে একটা ফ্যামিলি থাকবে, মানে সবাই মিলেমিশে থাকার যে পরিবেশটা একটা নর্মাল যেরকম হয়, আমার এটুকুই গোল। আমার এর বাইরে কি কোনো গাড়ি ফাড়ি এসবের কোনো গোল নেই। যেটা হবে, হ্যাঁ, আমার ওসব কিছু নেই। মানে আমার বন্ধুরাই আছে এখানে যারা তোমার মানে গাড়ি ঠাড়ি নিয়ে বলেন এটা এই গাড়ি, ওটা আমি জানি না কোনটা কি গাড়ি। আমার কাছে 4 হুইলার মানে ওই 4 চাকা গাড়ি, সে কোনটা অডি কোনটা তোমার অল্টো, আমার কোনো ডিফারেন্স নেই। বাইকের ক্ষেত্রেও তাই, যে কোনো জিনিসে। তো এরকম কোনো ম্যাটেরিয়ালিস্টিক স্বপ্ন আমার নেই। নর্মাল লাইফস্টাইল ভালো থাকুক, বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে আমি একটা ভালো সবাই মিলে একসাথে থাকতে পারি, হাসি খুশি সবাই, জাস্ট একটু সপ্তাহের শেষে যদি একসাথে একটু দেখা করতে পারি, ওই সময়টুকু থাকে, দ্যাটস এনাফ আমার জন্য। আদারওয়াইজ কোনো গোল নেই। এই জিনিসটা যেটা বললে, এটা আমি রিলেট করতে পারলাম, কারণ এটা অনেকটা ফ্যামিলিগত দিক থেকেও আসে, যে আমি কিভাবে বড় হয়েছি। হ্যাঁ, আমি দেখেছি আমার বাবা মাকে কষ্ট করতে, আমি দেখেছি এই জিনিসগুলো হতে। তো আজকে আমার পয়সা এসে গেছে বলেই আমি বিশাল কিছু করে নেব, সেটা নয়। নয়, একদমই একদমই নয়। এটা আমি ফিল করলাম। ফ্যামিলি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা মানে একটা পকেটে আইফোন, একটা BMW থাকার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তোমার বাবা মা বা কাছের মানুষ বা বন্ধুগুলোকে নিয়ে যে একসাথে থাকবে। প্রত্যেকটা মানুষ তোমার ছোট একটা কাজে খুশি হবে, তুমি তাদের ছোট একটা কাজে খুশি হবে। এর থেকে বেশি খুশির জিনিস আমার মনে হয় না। মানে একটা 100 কোটি টাকা ব্যাংকে ঢুকে গেলেও হবে। হ্যাঁ, এবার মানি ইম্পর্টেন্ট, অবশ্যই টাকা ইম্পর্টেন্ট। যে গোল নেই মানে একদম আমি ভিখারি হয়ে থাকবো এমনটা নয়। যেই মানুষগুলোকে আমি ভালোবাসি তাদের ছোট ছোট স্বপ্নগুলোও পূরণ করতে হবে। আমি বলছি না যে বিশাল কিছু, ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। তাদের হেলথে যদি কোনো সমস্যা হয়
তার জন্য তোমার একটা ইন্স্যুরেন্স থাকা দরকার, তার জন্য কিছু টাকা তো দরকার, সেগুলো থাকুক। আর বাকি আলটিমেটলি এই মানুষগুলোর খুশির জন্য আমি যদি সব কিছু করতে পারি, এনাফ। আমি ইউটিউব নিয়ে তোমাকে শেষ প্রশ্ন করব, তারপর অন্য আমিও কথা বলবো। তোমার এই ইউটিউব জার্নিতে তুমি এখনো পর্যন্ত কি শিখেছো? ইউটিউব জার্নিতে কী শিখেছি গো? আমি টেকনিক্যাল কোনো কিছুই শিখিনি। আমি এখনও মানে আমার এডিট ফেডিট আমার আরও অনেক কিছু শেখার রয়েছে। একটা জিনিস শিখেছি যে আমাদের না মানে আমি মানুষ হওয়াটা তো খুব শিখেছি, ভালো মানুষ হওয়াটা খুব দরকার জীবনে। টাকা পয়সা মানে আরও একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে মানি কান্ট বাই হ্যাপিনেস। এটা সত্যি কথা, ঠিক আছে? আর এমন এটা অনেকে আবার বলে যে এটা যারা টাকা ইনকাম করে নেয় তারা এই কথাটা বলে, অমন নয়। আমি একদম আমার ব্যাংকে 500 টাকা থাকতো 2018 আগে, 500 টাকা থাকতো। আমি এটিএমে গিয়ে না, হয় না যে এটিএম থেকে টাকা তুলেছি, এটা তখনকার দিন আমরা এই নিয়ে ফ্লেক্স করতাম যে 100 টাকা তুললাম, ওটাই আবার ব্যাংকে গিয়ে কিন্তু রেখে দিতাম, ঠিক আছে? এই টাইমটাও দেখেছি। আবার আমি নিজে বাড়িঘর করছি, গাড়ি কিনছি, টুকটাক এই ইনভেস্টমেন্ট করছি, এই করছি, এই টাইমটাও দেখেছি। কিন্তু আমি দেখেছি যে সেই সময়কালে যে আমার যে বন্ধু বান্ধব বা সেই হ্যাপিনেসটা ছিল, এই টাকা পয়সা এগুলো আসার কারণে যদি আমি নিজের মাইন্ডটা অন্য জায়গায় সেট করে দিই, যে আমার টাকার পিছনে দৌড়াতে স্টার্ট করে দিই, দেন সেই খুশিটা নেই। মানে আজকেও যে আমি এখন লাইফে বিশাল গ্রো করবো, অনেকে হয় যে বাড়ি ছেড়ে চলে যায় কাজবাজ করার জন্য, আমি পারি না। মানে আমার লাইফে টাকা ইম্পর্টেন্ট, টাকা ওই যেমন বললাম যে আমাদের সার্ভাইভ করার জন্য টাকা ইম্পর্টেন্ট, বাট এই টাকা কামানোর জন্য যে আমি বাবার থেকে দূরে চলে যাব বা নিজের মানুষগুলোর থেকে দূরে চলে যাব, ওটা আমার দ্বারা হবে না। তো এটা আমি রিয়েলাইজ করেছি ইউটিউবে আসার পর। পকেটের টাকা মানে হয় না যে, আমি একটা জিনিস মনে করি যে তোমার ত্যাগ করার আগে ভোগ করাটা খুব ইম্পর্টেন্ট। মানে আজকে আমার কাছে BMW নেই, আমি যদি বলি ওটা কোনো গাড়ি না, কি হয় সব গাড়িতে চড়ি না, আমি তো ভোগই করলাম না, ত্যাগ কীভাবে করবো? তো ঠিক তেমনভাবেই যে আমি পকেটে যখন ওই 500 টাকাটা ছিল, সেই সময় আমি দেখেছি, এখনও আমি যখন কিছু আমার রয়েছে সেভিংস, আমি এখনও দেখতে পাচ্ছি যে ভাই ভোগ আমি কিছুটা করেছি, ভোগ তো করছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই টাকা পয়সা দিয়েই সব কিছু হয় না। এটা ইউটিউব আসার পর ইউটিউব আমাকে ভালোবাসা দিয়েছে। মানুষের ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট, টাকার থেকে বেশি। হ্যাঁ, এই টাকা ওটার জন্য এসছে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমার এমন অনেক কোভিডের টাইমে এমন সময় গেছে যে আমি মাঝখানে 1-1.5 বছর কোনো ব্র্যান্ড প্রমোশন করিনি, ঠিক আছে? তো ওই টাইমে তো আমার কাছে টাকা নেই বেশি, আমি ওরকম ফেসবুকে রেগুলার ভিডিও আপলোডও করি না, আমি ইউটিউবটাতেই কন্টিনিউ ভিডিও করেছি। কোভিডের টাইমে রিলস বাগেরাও ছিল না, তো তখন কিন্তু আমি ব্র্যান্ড করি না, আমার কাছে টাকা ছিল না, বাট আমি কিছু কন্টেন্ট কোভিডের টাইমে এমন বানিয়েছি যে মানুষের থেকে খুব ভালোবাসা পেয়েছি। তো ওই সময়টা কিন্তু আমাকে ওই ভালোবাসাটা আমাকে একদম ডিমোটিভেট করেনি যে আমার টাকা ইনকাম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি ওই ভালোবাসাটা নিয়ে মানে ছিলাম স্যাটিসফাই। তো এই জিনিসগুলো আমি শিখেছি যে মানে টাকা পয়সা ফেম না, এগুলো জাস্ট রয়েছে, ঠিক আছে, মানুষ ভালোবাসছে, ঠিক আছে, এগুলোর জন্য ইগো তৈরি হয়ে গেলে খুব খারাপ। তবে তার জন্য টাকাটাও আসতে হবে, টাকা সবার কামানো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানে তোমরা নিজের কেরিয়ারে ফোকাস করো, বাট টাকাটাকে ফার্স্ট প্রায়োরিটি রেখো না, নিজের কাছের মানুষগুলোকে রাখো, খুব ইম্পর্টেন্ট। ওই মানুষগুলো না থাকলে টাকা ইনকাম করে ভাই একা একা দুবাই সিঙ্গাপুর গিয়েও কোনো লাভ নেই, যদি আশেপাশে মানুষ, বাবা মা, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি না থাকে। এই মানুষগুলো বেশি ইম্পর্টেন্ট টাকার থেকে। এবার আমি একটু অন্য দিকে যাওয়ার চেষ্টা করছি, জানি না তুমি কিভাবে অ্যান্সার দেবে এইগুলো, কারণ এতক্ষণ আমি ইউটিউব জার্নি নিয়ে কথা বলছিলাম। এবার আমি চেষ্টা করছি তোমার মনে ঢোকার। ওকে, বিয়ার বাইসেপের মতো সাউন্ড করছি না তো? আমার মনের দরজা বন্ধ, কেউ ঢুকতে পারছে না, তুমি কিভাবে ঢুকবে? আমি চেষ্টা করে দেখি। লেটস ট্রাই। মাকে মিস করো? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমি বললাম যে ফ্যামিলি খুব ইম্পর্টেন্ট। আমি ফ্যামিলি ইম্পর্টেন্ট এই কারণেই, তার কারণ আমি ফ্যামিলি ব্যাপারটা দেখিইনি কোনো দিন। মানে যখন ওই যে বললাম টাকা পয়সা যেহেতু ইম্পর্টেন্ট, তো আমাদের যখন টাকা মানে ফিনান্সিয়াল অবস্থা খুবই খারাপ ছিল, তখন ওই ফ্যামিলি লোকজন ছিল, বাট স্টিল যখন আরও খারাপ হয়ে গেল আমার মা মারা যাওয়ার পর, দেন পুরো রিলেটিভ বলতে আমাদের কিচ্ছু নেই, ঠিক আছে? আমার ফ্যামিলি বলতে আমি আর আমার বাবা। তো সেই জায়গা থেকে এই কারণে আমার কাছে ফ্যামিলিটা খুব ইম্পর্টেন্ট, যে ভাই মানুষ দরকার, টাকা পয়সা কামিয়ে কিচ্ছু হবে না, মানুষ দরকার। তো সেই জায়গা থেকে হ্যাঁ অবশ্যই মিস করারই। মানে আজকে যে মানুষগুলোর সাথে আমি মানুষগুলোকে দেখে বড় হয়েছি, যাদের থেকে শিখেছি আমি তো মনে করি আমার মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে তার 95% আমি আমার বাবা মার থেকে পেয়েছি। মানে পড়াশোনা করে যে শিক্ষাটা পেয়েছি সেটা আলাদা ব্যাপার, আমার ব্রেন যতটুকু আছে সেটা, কিন্তু আমার মধ্যে যে জেনেটিক্স বা ছোটোবেলা থেকে বাবা মাকে দেখে যে
পরিশ্রম করা, মানুষজনের সাথে ভালো ব্যবহার করা, একটা ডাক্তার আর একটা রিক্সাওয়ালার সাথে সমান ব্যবহার করা, এগুলো তো আমি আমার বাবা মার থেকে শিখেছি। এবার সেই শিক্ষাগুলো আমার মধ্যে আছে, কিন্তু সেই মানুষটা যদি না থাকে দেন স্বাভাবিক ওই মিস, প্রত্যেকবার যখন আমি ওই জিনিসটা আমার লাইফে অ্যাপ্লাই হচ্ছে সেই মানুষটাকে তো মিস করবোই। এখন যখন তোমার কাছে সব কিছু আছে, প্লাস ধরো কোনো একটা ভালো কিছু হলো, এরকম তো হয় যে আজ এই জিনিসটা হলো, একটা নতুন কিছু লাইফে হলো, একটা আনন্দের কিছু। ধরো আমি সিম্পল কথা বলছি, যেটা খুব বোকা বোকা লাগলে, ধরো আজ তোমার ড্রিম ছিল হয়তো গৌতম গম্ভীরের সাথে দেখা করা, তুমি করেছো, এটা কথার কথা বলছি। তখন বাড়িতে এসে কী করো, মানে লাইক তখন যে এই যে মাকে মিস করাটা, হয়তো আমি কি করি, আমি মাকে এসে বলি যে মা এই হয়েছে, ওটাই খুশি অ্যাকচুয়ালি। এবার তুমি সেই ক্ষেত্রে কি করো? আমি সেক্ষেত্রে কী করি বলতে, দেখো আমার কাছে অপশানস আছে 1-2-3 জন মানুষ যাদেরকে আমি বললে কি বলো তো, আমি একটা আজকে গাড়ি কিনছি, আমি একটা এরকম মানুষজনের সাথে দেখা করছি, আমি ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছি, ফার্স্ট টাইম ফ্লাইট মিস করেছি, এই জিনিসগুলো একা একা যদি আমি ভাবি দেন আমি এরকম চুপচাপ এখানে বসে থাকবো, জাস্ট আমার কোনো এক্সপ্রেশন আসবে না। কিন্তু এক্সপ্রেশন আসবে কখন, যখন আমি এই জিনিসটা এসে বাড়িতে ভাবো, বাবাকে বললাম যে এই জিনিসটা আজকে হয়েছে, এই জিনিসটা আমি কিনবো, এই মানুষটার সাথে আজকে দেখা হয়েছে, সে যখন খুশি হচ্ছে না, তার খুশিটা দেখে মুখে স্মাইলটা আসছে। তো এরকম 2-3 জন মানুষ লাইফে রয়েছে যাদের ওই ব্যাপারটা হয়। এবার কোথাও গিয়ে ওটা তো মনে হয় যে আজকে যদি মা থাকতো বা আরও কিছু আমার কাছের মানুষজন রয়েছে, আমার দিদা, যে মানুষগুলো আমাকে ভালোবাসতো অ্যাকচুয়ালি, বাট এই মুহূর্তে আমার সাথে নেই, মনে হয় যে এই মানুষগুলো থাকলে এই মানুষগুলোকে আমি খুশি করতে পারতাম। হয়তো তারা এখনও খুশি, এমন নয় যে তারা দেখছে, তাদের আশীর্বাদটা রয়েছে বলে হয়তো আমি এগুলো করছি, তারা খুশি, বাট আমি তাদের স্মাইলটা হয়তো মুখে দেখতে পাচ্ছি না। তো এটা তো মাথায় থাকেই, কিন্তু কোথাও গিয়ে ওই নিজের মানুষগুলোকে বলাটায় মানে ওই গ্যাপটা যদি থেকে যায় না, বাবাকে বলছি, বাবা খুশি হচ্ছে, হাসছে, আমার তাকে দেখে মনে হয় যে কিছু একটা করলাম, আমার বাবা খুশি হলো, ঠিক আছে। তো সেই জায়গাটা হয়তো ওই মায়ের গ্যাপটাও থাকে, যে আজকে যদি তার মুখেও স্মাইলটা দেখতে আমি আরও খুশি হতাম, ওই গ্যাপটা তো আসবেই। আমার কাছে ফ্যামিলি থাকবে, 4-5 জন মানুষ থাকবে, এই মানুষজনকে নিয়ে আমি ওই যেমন বললাম যে আমার বিরিয়ানির দরকার নেই ভাই, তাদের হেলথ ঠিক থাকুক, আমি তাদের যেন মানে তাদের যেটুকু প্রয়োজন সেই প্রয়োজনটুকু মেটাতে পারি। তাই বলে এমন না উচ্চাকাঙ্ক্ষায় যাচ্ছে না, বেসিক যে মানুষের প্রয়োজন থাকে, যে শিক্ষা, স্বাস্থ্য, এই জিনিসগুলো যদি পূরণ করতে পারি, সেই মানুষগুলোকে নিয়ে যদি খুশি থাকতে পারি, এনাফ আমার জন্য। এই পরিমাণ আমার কাছে ফ্যামিলি ইম্পর্টেন্ট। বাকি তারপর আমি সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে হচ্ছে, সেটা হতে পারে আমি বিজনেস করে করছি, বা সেটা টোটো চালিয়ে করছি, বাট স্টিল আমার বাড়ির লোক খুশি, স্টিল আমি তাতে খুশি। লাইফে লো টাইম এসছে? আমি লোতেই থাকি। ও কী বলছে, লো টাইম, লোই ম্যাক্সিমাম লো, আর ওটার থেকেই শিখি সব কিছু ম্যাক্সিমামটাই। মানে খুশি থাকাটা ইম্পর্টেন্ট না। এবার যারা কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ বাংলায় কিন্তু ভিডিওগ্রাফার রয়েছে, আর মানে ভিডিও ক্রিয়েটার রয়েছে আলাদা করে, কন্টেন্ট ক্রিয়েটার আলাদা রয়েছে। তারা মোস্টলি, তাদেরকে মানুষ যেভাবে দেখে অডিয়েন্স, মোস্টলি তাদের সেরকম লাইফস্টাইল চলে না। আমি নিজের ক্ষেত্রেও দেখি, নিজের ক্ষেত্রে বেশি দেখি, বাট আমি আমার অনেক ক্লোজ ইউটিউবারদের ক্ষেত্রেও দেখেছি যে তাদের পার্সোনাল লাইফের অনেক প্রবলেম রয়েছে, ঠিক আছে, আমার সাথে তারা শেয়ার করেছে ব্যাপারটা, বাট পরের দিনই তারা একটা কমেডি ভিডিও আপলোড করলো, হাসছে মানুষ। তো আমারও এমন হয়েছে, মানে এমন কিছু আমি ভিডিওস বানিয়েছি যেগুলো আমার নিজের মাথায়, আমি ডিপ্রেশনে রয়েছি, বাট ডিপ্রেশন নিয়ে আমি কীভাবে মানুষকে বের করবো ওখান থেকে। আমার কিছু সুইসাইডাল ভিডিও রয়েছে, যে মানে সুইসাইড নোট লিখে একটা ছেলে মারা যাচ্ছে এরকম, আমার মাথায় ওই সব জিনিস আসতো, ঠিক আছে। তো আমার মনে হতো, আমি নেক্সট দিন কিন্তু ওটা নিয়ে আমি ভেবেছি এটাই আমার কন্টেন্ট, আমার ডাউন, আমার এটা মাথায় এগুলো আসছে ভুলভাল জিনিস, এগুলোকে আমি কীভাবে দেখাতে পারি। তো যে ক্রিয়েটারদের মানুষ যেভাবে দেখে, তারা সেভাবে অ্যাকচুয়ালি থাকে না। লাইফস্টাইল খুব বোরিং কিন্তু ক্রিয়েটারদের, ঠিক আছে, ওই ক্যামেরার সামনে রয়েছে, সেজে গুজে রয়েছে। ভাই আমি এই ভিডিওটা এই পডকাস্টটা শ্যুট করার আগে আমি চুল ঢুল ঠিক করে নিয়েছি, ঠিক আছে। এটা হচ্ছে ক্রিয়েটারদের লাইফ। অ্যাকচুয়ালি চুল ঠিক করা থাকে না সবসময় ক্রিয়েটারদের, ওরকমই, মানে এটা একটা আমি সামান্য উদাহরণ দিলাম। সব ক্রিয়েটারদেরই এই প্রবলেমটা হয়, যে ম্যাক্সিমাম ক্রিয়েটারই মানুষের মনে অনেক সমস্যা রয়েছে। অনেকে আছে যারা হয় না যে গ্রামে বাড়ি, তাদের গ্রাম থেকে এখন শহরে এসে কাজ করছে, তারা কিন্তু তাদের বাবা মাকে মিস করছে, তো তারাও কোথাও গিয়ে খুশি নেই। নিজের ভাবো রিলেশনে, লং ডিস্টেন্স রিলেশনশিপে এসে কেরিয়ারের জন্য কাজ করতে হচ্ছে, তারাও কিন্তু খুশি নেই, বাট মানুষের জন্য কাজ করে যেতে হবে, ওই ব্যাপারটা রয়েছে। মানুষের জন্য আর নিজের পেটের জন্য। এবার অনেকে বলবে যে মানুষের জন্য না, তুমি তো টাকা ইনকাম করছো, আমি সারেন্ডার করে দিলাম।
পলিটিক্স থেকে অফার টফার এসছে নাকি? এটা আমি অন্য কনটেক্সটে আমাকে দেখলে মনে হয় গো অফার এসছে বলতে, হ্যাঁ কিছু ক্যাম্পেইন প্রচুর এসছে, যে আমি করলে আর প্রচুর টাকার ক্যাম্পেইন এসছে গো, মানে প্রচুর টাকার অফার বিভিন্ন সময় এসছে। সেটা ক্যাশ অফকোর্স, কিন্তু আমি করিনি, মানে আমার মনে হয়েছে যে উচিত না। মানুষের ভোটের মেনলি ভোটের টাইমেই হয়, সবাই জানে এটা, অনেকে করেছে, কিন্তু আমার মনে হয় যে এটা এমন একটা জিনিস, আমি যেদিন পলিটিক্স জয়েন যদি করি কোনোদিন, তখন অবশ্যই করবো। আমি খুব ভালোবাসি পলিটিক্স জয়েন করবো কিনা জানি না, আমার খুব মজা লাগে। আমি মানে এই যে কিছু কিছু জোকস আছে, আমি না ওই পার্লামেন্টে যখন হয় অধিবেশনগুলো হয়, আমি ওগুলো শুনি, রাহুল গান্ধী মোদির ডিবেট হচ্ছে, অধীর চৌধুরী এদিকে লালু জি যখন ছিল লোকসভায়, ভাই আমরা কোনো কমেডি ভিডিওই বানাই না, ও পার্লামেন্টে যে পরিমাণ কমেডিটা হয়, তো আমার খুব ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে। তাদের দেখে তো হয়তো এখন সাধারণ মানুষ মারপিট করছে, তারা জানেই না যে পার্লামেন্টে ওরা তো মাইনে পাচ্ছে, স্টিল ওরা মজা করছে। ভাই অনেকে বলে মোদিজি ইজ দ্য বেস্ট রোস্টার, যেভাবে রোস্ট করে। আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, আমি জাস্ট মানে কয়েকটা মিম আসে সেই পরিপ্রেক্ষিতে বললাম। প্রত্যেকটা পলিটিশিয়ান যারা, তাই বলে আমি নায়ক নায়িকাদের বলছি না, যারা ওরা নায়ক নায়িকাই, ওরা অ্যাক্ট্রেস, এখন কেরিয়ারে হয়তো কিছু প্রবলেম হচ্ছে বলে পলিটিক্স করছে, ঠিক আছে। এবার কিন্তু যারা অ্যাকচুয়াল পলিটিশিয়ান, তারা সবাই খুব ভালো রোস্টার। তারা এমনি পলিটিক্স জয়েন করেনি, তারা অনেক কিছু দেখেছে, শুনেছে। আমরা বলি যে পলিটিক্স করছে মানেই খারাপ, হতে পারে খারাপ মানুষ হতেই পারে, তারা মানুষের খারাপ করছে, অনেক কিছু চুরি ফুরি করছে, সব কিছু সেসব আলাদা ব্যাপার, কিন্তু ওরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে লাইফে। আর আমি এই যে যোগ বলবো না, কোনো একটা ভাবো যোগ আমি আমার ভিডিওতে অ্যাড করলাম, সেটা ওই রাস্তায় এক্সপিরিয়েন্স করেই, ঘরে 4 দেওয়ালের মধ্যে বসে থাকবো, আমার মাথায় কিচ্ছু আসবে না। তো সেই মানুষগুলো এত কিছু এক্সপিরিয়েন্স করেছে, তো তারা বলে, আর তাদের জোকসগুলো না মোস্টলি আরও ভালো হয়। তার কারণ হচ্ছে তারা তো এই পার্লামেন্টে দাঁড়িয়ে গালাগাল দিতে পারবে না, তাদের নর্মালি মানুষকে হাসাতে হবে। আজ আমি কদিন আগে, আমি নাম নিচ্ছি না, আমি এই রিসেন্ট ভোটের পরে যখন তোমার স্টার্ট হলো লোকসভায়, আমি বেশ কিছু দেখছিলাম, হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে এক একজনের, লিটারালি মানে হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে এক একজন। এমন আমি নাম নেবো না কোনো পলিটিক্যাল পার্টি, বাট স্টিল প্রত্যেকজন এমন না যে এ ছোট এ বড়, ওরকম কিছু না, সবাই খুব ভালো রোস্টার, খুব ভালো কমেডি করে, শুধু দেশটাকে কমেডি না বানিয়ে দিতে হবে হলো। তুই সিনেমার কথা বললে, সিনেমার অফার এসেছিল? না গো, আমি ওরকমভাবে সিনেমার কোনো পাইনি, বাট কিছু জায়গায় মানে শর্ট ফিল্ম বাগেরা এগুলোর এসেছিলো। আর আমার ইচ্ছে আছে অ্যাক্টিংয়ে কাজ করার, যদি হয় ফিউচারে সুযোগ, আমিও চেষ্টা করে যাবো, আমারও নিজের বাড়াতে হবে। শর্ট ফিল্ম করবে বা সিরিজ? ভালো কাজ, আমি ভালো কাজ করার জন্য আমি অলওয়েজ ইন। আচ্ছা, মানে এখনো পর্যন্ত আসেনি? না, আসেনি। আমি দিয়েছি, আসেনি বলতে কি বলো, আমি একটা অডিশন দিয়েছি, আমি এর আগে বলিনি। সেটা হচ্ছে আমাকে একটা অডিশন দিতে বলা হয়েছিল হিন্দি মুভির, এটা হচ্ছে 2021 সালে হিন্দির একটা, সেই মুভিটা অলরেডি রিলিজ হয়ে গেছে, আমি নাম বলছি না। সেটা হচ্ছে একটু মিলিটারি বেস মুভি। আর ওদের বেসিক্যালি আমাকে বলেছিল, তার রিজন হচ্ছে আমার বডি, আমি রোগা, তো ওটা বেসিক্যালি আর্মি স্কুলগুলো হয় না, সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যাচ্ছে, বিভিন্ন স্টেট থেকে, তো বেঙ্গল থেকে ওদের একজনকে দরকার ছিল যে একটু রোগা হবে, একটু মানে ছিমছাম চেহারা হবে, তো ওর জন্য আমি অডিশন দিয়েছিলাম। বাট তখন আমার প্রবলেমটা হয়েছে, আমি অডিশনটা না খুব আনপ্রফেশনালভাবে দিয়েছিলাম, আমাকে কিউ দেওয়ার কেউ ছিল না, তো আমি আমার ট্রাইপড ছিল না তখন, মানে ট্রাইপডের ফোনের সমস্যা ছিল, তো আমি নিজে দিতে গিয়ে এমন ভুল করেছি, ঘেটে গেছে প্রচুর। মানে ওটা হয়তো আমি আরও অনেক ভালো পারতাম, হয়তো চান্স পেতাম না, বাট অনেক ভালো পারতাম, বাট আমি 10%ও করতে পারিনি। পরে তখন তো মজা করে দিয়েছি, পরে আমার মনে হচ্ছে রাহুল এটা ছিল একটা তোর কাছে চান্স, তুই মিস করেছিস। মানে হলে ভালোই হতো, হয়তো ভালো হতো, কিন্তু আমার হয় না গো, আমার প্রথমবারে কোনো কাজ হয় না, প্রথমবার আমি ভুল করবোই, শিখবো, তারপর গিয়ে সেকেন্ড। সবারই মনে হয় তাই, মোটামুটি আমার ক্ষেত্রে প্রথমবার অনেক কিছু ক্র্যাক করে নেয়, আমার আজ অবধি কিচ্ছু না, আমি সামান্য ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়ে প্রথমবারে পাস করে নিব, মানে ভগবান দিয়ে রাখে যে তোর প্রথমবারে হবে না কিছু, তো সেকেন্ডবার আসতে হবে, শিখে আয়। ওটা কিন্তু এক বিষয় বেস্ট, মানে সেকেন্ড টাইমে আমি শিখে। হ্যাঁ, আর এটা আমি লাকি না যে ভগবান আমাকে সেকেন্ড চান্সটা দিচ্ছে, সবাই তো পায় না সেকেন্ড চান্স, আমি পাচ্ছি, ওটা তো লাক আমার। তুমি কি বিলিভ করো, তুমি এই কথাগুলো বলছো বলে একটা কোয়েশ্চেন মাথায় আসছে, তুমি কি বিলিভ করো যে তোমার লাইফ অন্য কেউ কন্ট্রোল করছে, যে হাই পাওয়ার? খুবই বিলিভ করি গো, মানে হাই পাওয়ার বলতে তুমি ডিরেক্টই বলো যে মানে ভগবান, এগুলোতে বিশ্বাস খুবই, আমি খুবই স্পিরিচুয়াল, আমি খুবই ভালো লাগে। তার কারণ কি বলতো, যতই আমি ওই 2016 আই থিঙ্ক 16-17, তখন আমার এজ কত হবে, 14-15, ওই টাইমে হয় না, প্রথম ফোন পেয়েছি, সায়েন্স বুঝতে পারছি, দেখছি ভাই একে ওকে,
তো তখন মনে হয় ভাই ভগবান কিছু নয়, আমি যা করবো সেটারই ফল পাবো, এরকম একটা ব্যাপার হয়। তারপর আমার লাইফে বিভিন্ন ডাউনফল আসে, আমি দেখেছি ওই ডাউনফল আসে না ভগবানের সামনে গিয়ে ভগবান প্লিজ এটা ঠিক করে দাও ভগবান, এরকম এই জিনিসটাই আসে। দেন আমি যখন খারাপ সময় একটা মানুষের কাছে যাচ্ছি, এটা নর্মাল মানুষের ক্ষেত্রে, দেন ভালো সময় আমি কেন সেই মানুষটাকে মানবো না? মানুষের ক্ষেত্রেও তাই, ভগবানের ক্ষেত্রেও তাই। আর বিভিন্ন ক্ষেত্রে আমি বিশ্বাস করি, অনেকে করে না, ঠিক আছে, যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি বিশ্বাস করি আমার হয়, ভগবান আমার খুব মনে করে, আমি মনে করি যে ভগবানের আশীর্বাদ ছাড়া কিচ্ছু সম্ভব না। ভগবান প্লাস বাবা মা, এই মানুষ দুটো আর ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছু সম্ভব না, খুব ইম্পর্টেন্ট এরা। কর্মে বিশ্বাস করো তো তাহলে? মানে ভগবানে বিশ্বাস করলে? হ্যাঁ, আমি খুব মানে সিলেক্টিভ, ভগবানে বিশ্বাস করি মানে আমি সৎসঙ্গ পর্যন্ত শুনি, ঠিক আছে, কিন্তু ওই এমন না যে অন্ধভক্ত হয়ে যাবো। আমি দেখি যে এটা বললো ভালো, ঠিক আছে, বাট এটা আমার ঠিক পোষানো না। মানে আমাকে যদি এখন, আমার বয়স ভাই 24 বছর বয়স, আমাকে যদি এখন বলে মাছ মাংস খাওয়া ছেড়ে দাও, যেটা বলে নর্মালি স্বাভাবিক, আমি ছেড়ে তো ছাড়তে পারবো না। আমার নেই ভাই, আমার এমনি ওয়েট এই আমার, সেখানে আমি কি মাছ মাংস খাওয়া। আর তুমি যেটা বললেও যে আগে টেস্ট করি তারপর তো আগে ভোগ করি তারপর। এবার এটার আবার তোমার আছে, ডিপ্লোম্যাটিক অ্যান্সার রয়েছে যে ভোগ করার পর যদি তুমি ত্যাগ করতে যাও, ভগবান বলবে ও তুই তো ভোগ করে এসছিস, এখন তোকে আর আমি কি আশীর্বাদ করবো, এখন ত্যাগ করছিস ঠেলায় পড়ে। অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার সব কিছুর রয়েছে। না, আমার যেটা মতে বলে সেটা হচ্ছে যে আমি কতটা ভক্তি নিয়ে ভগবানের কাছে যাচ্ছি। সে আমি মাছ খাই, মাংস খাই, যাই খাই, আমি যখন ওনার কাছে বা ওনার কথা ভাবছি, কতটা আমি মন দিয়ে ভাবছি, ভালোবেসে ভাবছি, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি সারাক্ষণ পুজো দিচ্ছি, এই দিচ্ছি, ধূপকাঠি দেখাচ্ছি, এটা কিন্তু হ্যাঁ, এটা যারা করে আমি অবশ্যই ভালো লাগে, অসম্মান করে এমন না যে কিন্তু খারাপ লাগে, আমার ভালো লাগে, হ্যাঁ আমিও করি, আমারও ভালো লাগে, কিন্তু ইন দ্য সেন্স যে ওই দেখনদারিটা বেশি না করাই ভালো। তোমাকে আমি এই জিনিসটা একটা বলছি, আমরা যখন গাড়িতে আসছি না, আমরা একটা জিনিস, তোমার এটা তো বরানগরে আমরা এখন শুট করছি, এখান থেকে দক্ষিণেশ্বর একটু ইয়েতে, আমি ভেবেছি আমাদের শুটটা কমপ্লিট হয়ে গেলে আমরা বেলোরে যাব তোমার ইয়ে করতে, সন্ধ্যা আরতিটা, ঠিক আছে, তখন এটা একটা শান্তি আছে। এমন না যে আমি করবো ভগবান, এটা করলে ভগবান আমাকে একটা কর্মফল, ভাই ভগবান ভাববে এই তো বিশাল ভক্তি দেখাচ্ছে, এর একটা ইয়ে করবো, ওরকম না। আজকে আমি 10,000 টাকা ডোনেট করলাম কোথাও, তারপর গিয়ে একটা ভিখারি খেতে আসলাম, তাকে আমার সামর্থ্য রয়েছে, বাট স্টিল আমি তাকে তাড়িয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়াল ব্যাপার, যে আগে মানুষের যদি হেল্প না করতে পারো তুমি, তাহলে ভগবানের গিয়ে পা ধরে বসে থাকো 24 ঘন্টা, এখান থেকে কেদারনাথ 10 বার যাও, 10 বার আসো, কিচ্ছু হবে না। তোমার আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকে হেল্প করো, মানে তারপরে যদি তুমি ধূপধুনো নাও দাও বাড়িতে, তাতেও কোনো সমস্যা নেই, ভগবান তাতেও খুশি থাকবে। আশেপাশের মানুষজন খুব ইম্পর্টেন্ট। তবে আর একটা জিনিস, এটা আমি তুমি কথা বলে যে ভগবানের জায়গায় গিয়ে, মানে ধরো আমি পুরী গেলাম বা যে কোনো আশ্রম বা কোথাও গিয়ে অদ্ভুত একটা আলাদা শান্তি পাই। আমি জানি না তোমার ক্ষেত্রে হয় কিনা। খুব আছে, বসে থাকি সারাক্ষণ। আমি মানে এটা কোইন্সিডেন্সই আমাদের লাইফে, যে আমি যে কটা ট্রাভেল করেছি এতদিন, যতগুলো ট্রিপ করেছি লাস্ট কয়েক বছরে, কোনোবার প্ল্যান থাকে না আমাদের, বেনারস বাদে বাকি কোনোবার প্ল্যান থাকে না, বাট আসার সময় না এমন একটা দিন চলে আসে যে আশেপাশে কোনো মন্দির রয়েছে, আমরা সেখান থেকে ঘুরে আসি। আমরা হরিদ্বার গেছি, যেটা ব্লগ নেই, শ্যুট করেছিলাম বাট ব্লগ নেই, ওটা আমাদের প্ল্যানে ছিল না। আমাদের একদিন পাহাড়ে মানে ক্যাম্পে, বেস ক্যাম্পে আরেকদিন থাকার কথা, আমরা প্ল্যান করলাম যে নেমে যাই, তারপর যেখানে যাবো হরিদ্বার চলে গেছি। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে যে কোথাও না কোথাও চলে গেছে। আর শান্তি অবশ্যই আছে, কিন্তু এখন না খুব মানে মনিটাইজ হয়ে গেছে মন্দিরগুলো, ঠিক আছে, মানে এটা ভাবলে খারাপ লাগে। আমি রিসেন্টলি একা গেছিলাম, এই শার্টটা পরেই গেছিলাম কিছুদিন আগে, কোন মন্দির সেটা বলছি না, যারা আমার ইনস্টাগ্রামে ফলো করে তারা জানে। সেখানে গিয়ে আমি যা দেখেছি না, মানুষজন মানে বলতে নয় যে বললাম ধূপধুনো দিয়ে কিচ্ছু হবে না, গরিব মানুষদের পারলে লুটে নেয়, মানে বোকা বানিয়ে। গ্রাম থেকে এসছে পুজো দিতে, তারা একটা বসন পড়ে আছে, গরিব মানুষগুলোর থেকে কিভাবে টাকা নিচ্ছে, বোকা বানিয়ে এটা করো, এই করো, এই করো, আর তোমাকে স্ক্যামই কাইন্ড অফ প্রত্যেকটা, মানে এই জিনিসটা খুব খারাপ। শান্তি নেই, তুমি পুজো না দাও, তোমার পকেটে না টাকা না থাকুক, তুমি পুজো না দাও, তুমি মন্দিরে গিয়ে চুপচাপ বসে থাকবে, ওতে শান্তি আছে। ওই 1000 টাকা দিয়ে একটা বড় ডালা নিয়ে গেলাম, কিচ্ছু হয় না, ওগুলো কিচ্ছু না, ওগুলো ব্যবসা করছে সবাই। তো মন থেকে ওই ভক্তির, ওই জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবে যে ঈশ্বর, ওটা অ্যাকচুয়াল, ওটা রিয়েল। আদারওয়াইজ ওই মনিটাইজ হয়ে গিয়ে না খুব বিপদ হয়েছে জায়গা। কালকে আমাদের এখানে একজন তান্ত্রিক এসেছিল, সে আর কি বিভিন্ন জায়গায় যায়, তো সে বলছিল যে সমস্যা হয়ে যাচ্ছে এখন বিভিন্ন জায়গায় পান্ডাদের এত, মানে যাই হোক আমি আর বলছি না ওয়ার্ডটা, তো এর জন্য সে কিন্তু নিজেই পুরোহিত, একজন তান্ত্রিক, তো স্বাভাবিক পুরোহিত,
কিন্তু সে নিজেই বলছে যে আমাদের না এত বিরক্তি লাগে যে ভগবানের কাছে গেছি, বলছে আমার কাছে ভিআইপি পাস আছে, আমি তো ঢুকে যাই, আমার অসুবিধা হয় না বিভিন্ন জায়গায়, কিন্তু তাও আমি যখন দেখি নিজের চোখের সামনে যে এইরকমভাবে এইগুলো হচ্ছে, বিরক্তি লাগে যে ভগবানের কাছে মানুষ ভালোবেসে আসে, শ্রদ্ধার সাথে আসে, সেখানে এখানে বিজনেস হচ্ছে, খুবই বাজে। শান্তিটাও পাবে না, শান্তিটাও ওটা পাচ্ছে না। কোনো একদম শান্তি নেই। না। আমরা তোমার বন্ধুরা মিলে তারাপীঠ গেছিলাম একবার, ওটার ব্লগ আছে, খুব মজা করেছিলাম আমরা গিয়ে। তো পুজো দিতে যখন গেছি ওই সেম প্রসেস ওখানে হয়েছে। হওয়ার পর মনে হয়েছে আমরাও টাকা দিয়েই পুজো দিয়েছি, অত লাইন কে দেবে, তখন অত বোধ বুদ্ধি আসেনি আমার, সোজা কথা। তো টাকা দিয়ে পুজো দেওয়ার পরে আমি রিয়েলাইজ করেছি যে ভাই এতে আমি ঠাকুরকে দেখলাম, ঠাকুর আমায় দেখলো না। আর কিচ্ছু না। আমি টাকা দিয়ে, এতগুলো মানুষ, একটা গরিব মানুষ, তার টাকা নেই, সে দেখতে পারবে না, সে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সকাল 7টা থেকে 10টা অবধি। আমার টাকা আছে বলে আমি টাকা দিয়ে আগে গিয়ে পুজোটা দিলাম, ঠাকুর দেখলাম, ঠাকুর আমায় দেখবে না। ওর এই ব্যাপারটা রয়েছে বাংলায় না, সরি, ইন্ডিয়াতে প্রচুর দেখেছি। ওই শান্তিটা চলে যায়, মানে একটা যে সুন্দর মন নিয়ে গেছি, যে আমার মনে খুব কষ্ট, ঠাকুরের মন্দিরে গিয়ে বসবো, আমি একটু আরতি শুনবো, খুব ভালো লাগবে। যেই কেউ এসে বলে না আরতি শুনবে, এটা করো, 200 টাকা লাগবে। এবার আমার মনে যেমন, আমি খুব ক্লিয়ার ভাই, আমি ভালো কাজ করবো, ভগবান আমাকে হেল্প করবে, ভালো কাজ করবো না, ভগবান আমাকে কোনো হেল্প করবে না, তো আমি টাকা দিই না। কিন্তু মানুষের মনে ওই ভয়টা আছে যে বললো যদি এটা না করি, এত দূর আসলাম, না করলে কেমন হবে, কিন্তু ওই টাকাটা দিয়ে কিচ্ছু হয় না। আর সব থেকে বড় ব্যাপার চেয়ে নেয়, মানে সরি আমাদের স্পিরিচুয়াল চ্যানেল আমি বদনাম করতে চাইছি না, আমার এখানে একটা মিম যাবে, ये किस লাইন पर आ गए, বাট মানে আমি একটা জায়গায় গেছি, আমি নাম বলবো না, একটা টিকা পড়িয়েছিল, যে টিকা পড়িয়েছে ঠিক আছে, মানে একটা দানপেটি ছিল, আমি অলরেডি ভগবানের দানপেটিতে দিয়ে এসেছি, ওর সামনে ওই টিকা পড়ানোর জায়গায়ও দানপেটি ছিল, ঠিক আছে টিকা পড়েছি চলে, উনি বলছে এখানে দাও টাকা। যা তেরি, আমি বললাম আগে বলতে না, আমরা বেনারস, ও তো গেছে, সাগর রয়েছে এখানে, ও গেছে বেনারস, আমাদের বেনারসে একটা জায়গা রয়েছে, ঠিক আছে, নাম নিচ্ছে না কোনো মন্দিরের, একটা রাউন্ড ছোট্ট প্যাসেজ, ওখান দিয়ে তোমার হেঁটে যেতে হবে, মাথায় একটা করে এরকম, জাস্ট তুমি কিচ্ছু না, তুমি হেঁটে যাচ্ছ, তুমি তার কাছে যাওনি, যেহেতু শর্ট প্যাসেজ না, সে মাথায় একটা ময়ূরের পালক দিয়ে নাম করে বাড়ি মারবে, এবার তোমার টাকা দিতে হবে। এবার আমাকে বাড়ি মেরেছে, আমি জানি ভাই আমি শুদ্ধ মনে এসেছি, তো আমি মুখটা ঘুরে ঠিক আছে হয়ে গেছে, বাড়ি মেরেছো, আশীর্বাদ করলে করো, অভিশাপ দিলে দাও, আমার কিচ্ছু যায় আসে, আমি দেবো না টাকা, গরিব মানুষকে দেবো, আমি বাইরে গিয়ে দরকার হয়, অনেক ভালো। আর বিজনেস না, মানে এটা খুব বাজে জিনিস। থাক স্পিরিচুয়ালিটি নিয়ে আর বেশি ঘাটিয়ে লাভ নেই, কোথা থেকে কি কেটে কি কেউ বানিয়ে কিচ্ছু দেবে করবে না গো, মানে সবাই এই সত্যিটা সবাই জানে। আর কোথাও গিয়ে সবাই, মানে এখানে কোনো, মানে আমি তো ঠাকুরে খুব বিশ্বাসী, তাই বলে ওই ফিনান্সিয়ালি মনিটাইজেশন করে ঠাকুরে বিশ্বাসী নই আমি। এক্স্যাক্টলি। তুমি যখন ঠাকুরে বিশ্বাসী, ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করো না? ওই যে কর্ম, ভালো কর্ম করব হয়ে যাবে, ভালো কর্ম করব না, আমার যা ইচ্ছে করে নে, আই ডোন্ট কেয়ার। আমি একটা খারাপ কাজ, মানে আমি যদি, আমার এমন হয় না যে ট্রেনে করে আসছি, একজনের সাথে আমি খারাপ ব্যবহার করলাম, বাড়ি এসে মনে হয় ভাই আমি কেন খারাপ ব্যবহার করলাম, এর ফল আমার পেতে হবে, আমার উচিত হয়নি ওটা করা। এবার একজন বাবা, আমার কাছে টাকা ছিল একজন আমি দিলাম না, সে আর অভিশাপ দিলাম, বয়ে গেছে ভাই কাঁচকলা, আমার কোনো যায় আসে না তাদের। আর এটা ভালো, মানে ক্লিয়ার থাকা ইম্পর্টেন্ট, যে ভাই আমি ভালো কাজ করব, আমি ফল পাবো, খারাপ কাজ করব, খারাপের ফল পাবো, সিম্পল। ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করো না, তাহলে ভূতে বিশ্বাস করো? না, ভূতে বিশ্বাস করি না, আমার মানুষে ভয় লাগে, মানুষ ভয়ঙ্কর, ভূত না, মানুষ ক্ষতি করে দেবে, ভূত কিছু নেই। ভূত ক্ষতি করে না? ভূত ক্ষতি করে না, কি ভূত গো, ভূতের কোনো ব্যাপার নেই। সরি গাইজ, আমি এখনো রাতে বাথরুম গেলে একা একা যেতে ভয় লাগে। না মানে ভূতের ব্যাপার নয়, মানুষেরই ভয় লাগে ভাই, মানুষ সিরিয়াসলি, ভূত আর কি গো। আমরা বেনারস গিয়ে মণিকর্ণিকা ঘাটে বসেছিলাম রাত্রেবেলা, অত বডি আসছে, এক ফোঁটা কোনো ভয় নেই, কিচ্ছু নেই, শান্তি আছে, কোনো ভয় নেই, মানুষে ভয় লাগে। ওখানে যদি কটা জ্যান্ত আবার বেনারসে এমন গলিতেও ঘুরেছি যেখানে জাস্ট রাত্রেবেলা এটিএম থেকে টাকা তুলতে গেছি, আমাদের ভয়ে অবস্থা খারাপ, মানুষ দেখে, মানুষে ভয় আছে ভাই, ওই মৃত ব্যক্তি একটা আত্মা, তাতে কিসের ভয়, কোনো ক্ষতি করে। অনেকে মনে করতে পারে, করে, যার যার আলাদা ব্যাপার। তুমি বেনারসে গেছো, তোমার ব্লগটাও আমি দেখেছি, ওই ব্লগটা আমার সেরা লেগেছিল, আমি এটা বলে দিই তোমার সামনেই, হেভি লেগেছিল, সেই সময় দেখেছিলাম। তুমি মৃত্যুকে সামনে থেকে দেখেছো, হ্যাঁ, কি ফিল হয়েছে? খুব ভালো ফিল হয়েছে, ভালো ফিল হয়েছে, মানে ওরকম ভালো না, মানে নিজের ভেতর থেকে নিজের মন অনেক শান্ত হয়ে যায়, আর অনেক মনে হয় না যে কোথাও গিয়ে লাইফ এটাই, মৃত্যুর ভাবো আমি 2 মিনিট পরে মরে যাবো, হয় না,
কোথাও গিয়ে হয়তো যারা মারা যায় লাস্ট 2 মিনিটে যেন আমার মাথায় ভালো ভালো কাজগুলো আসে, ঠিক আছে, পাপ করে গেলাম ওই জিনিসগুলো যেন না আসে। মানুষের ক্ষতি করলাম, মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, নিজের কাছের মানুষগুলোকে কষ্ট দিলাম, এই জিনিসগুলো না আসে। এই জিনিসগুলো আমি ওখানে গিয়ে দেখেছি যে ওটাই আলটিমেট ডেস্টিনেশন, আর কোনো জায়গা নেই, ওখানেই যেতে হবে সবার। তো যতদিন আছি পৃথিবীতে একটু চেষ্টা করি মানুষজনের সাথে ভালো ব্যবহার করার, মানুষজনের সাথে। আমাকে অনেকে বলে যে তুমি এরকম, অনেকে অ্যাটিটিউড দেখায়, ফেম, তুমি যেমন ফার্স্টে বললে যে ফেম টেম হয়ে গেছে বলে, আমি মনে করি ভাই যে অ্যাটিটিউড দেখানোর জন্য তুমি আমাকে, আমি অ্যাটিটিউডটা তোমার দিকে চলে আসবো, তুমি আমাকে, আমি চলে যাওয়ার পর কিন্তু আমার সম্পর্কে খারাপ কথা বলবে, ঠিক আছে, আমি টাকাও পেলাম না, টাকা পেলে নয় খারাপ ব্যবহার, টাকা পেয়ে খারাপ ব্যবহার করলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ভাবো টাকা পয়সা কিচ্ছু পাচ্ছি না, কোনো লাভ নেই আমার, আমি জাস্ট নিজের অ্যারোগেন্ট নিয়ে তোমাকে আমি দেখাচ্ছি যে ভাই আমি তো একটা বড়, তুমি কি, তোমার এই আমার, তুমি অ্যাফোর্ড করতে পারো না আমি যেগুলো অ্যাফোর্ড করি, এই জিনিসগুলো করলে ওই ওই সময় গিয়ে দুঃখ আছে কপালে। আমার কোয়েশ্চেনটা করার পর আমি ভাবছি যে ইয়ের মতো হয়ে গেল না তো, क्या आप अपने मौत के बारे में सोचते हो? না না, ঠিক আছে, এগুলো মানে কি বলতো, আমার মনে হয় বেনারস সবার একবার করে যাওয়া উচিত। এগুলো কিচ্ছু না মানে পডকাস্ট ইয়ে হবে বা ওরকম টাইপের কনভারসেশন নয়, এটা রিয়েলাইজেশন সবাই করবে। হ্যাঁ, মানে প্রত্যেকটা সামনে মানুষ ওটা করবে, দেখলে প্রত্যেকটা মানুষ করবে। আমার মনে হয় না মণিকর্ণিকা ঘাটে গিয়ে কেউ ইয়ার্কি মারতে পারবে। মানুষ বুঝবে ওখানে গিয়ে যে ভাই মানে লাইফটা কতটা ইজি, লাইফ আমরা যতটা কঠিনভাবে দেখি এতটা কঠিন নয়, আমরা জাস্ট অনেক কিছু না জটিল করে দিই নিজেরা অনেক সিচুয়েশানকে। লাইফে একটা সূত্র যদি তুমি অ্যাপ্লাই করো যে নয় 0 নয় 100, আমি নয় এটা করবো না হলে একদম করবো না, এটা যদি ভেবে নাও, আজকে ধরো আমি তোমার এখানে আসবো, তুমি আমাকে বললে, আমি যদি মনে মনে ভাবি না যে যাবো কি যাবো না, আমার কোনো লাভ আছে কি নেই, বা যাবো আমার টাইমটা ওয়েস্ট হবে, এই যে ভাবছি না আমি কিন্তু জটিল করছি। এর থেকে যদি আমি সিম্পল ভাবি যে আমি যাবো না বা যাবো, 1 সেকেন্ডে মিটে গেল, তারপর আমি অন্য কাজে মন দিতে পারবো। তো এই আমার ওই ব্যাপারটা, ক্লিয়ারেন্সটা খুব দরকার প্রত্যেকটা মানুষের। যদি ক্লিয়ারেন্স থাকে ভাই লাইফ খুব ইজি। মানে যখনই আমি দেখেছি প্রত্যেকটা গেস্ট যখন আসে, যে কোনো গেস্ট মানে স্পিরিচুয়াল দিক দিয়ে যারা আসছে তারা তো আলাদা ব্যাপার, কিন্তু যে কোনো ধরো তুমি এসছো, গৌরব দাও আগের দিন এসেছিলো, বা অন্যান্য টপিক নিয়েও আসে অনেকে, স্পিরিচুয়ালিটির কথা উঠলে যারা মূলত বিশ্বাস করে একটা আলাদা এনার্জি চলে আসে, আমি তোমার মধ্যেও দেখতে পারলাম সেটা। এনার্জি মানে কি বলতো, আমি ওই বললাম তো মানে সবাই হয়তো বিশ্বাস করে না, যার যার ব্যক্তিগত বিষয় সেটা। এবার আমি বিশ্বাস করি, এটা আমার খুব ভালো জায়গা, মানে আমি খুব পজিটিভ ফিল করি ওই বিষয়টা নিয়ে কথা বললে। আমার মন খারাপ হলে আমি মন্দিরে চলে যাই, আগে এই ব্যাপারটা ছিল না আমার মধ্যে, এখন হয়েছে, মানে ভালো লাগে সেটা। আর যেই জিনিসটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলতে গেলে তুমি এমনি এনার্জেটিক ফিল করবো, ওর জন্য এমন নেই যে স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে কথা হচ্ছে। মানে তোমার আজকে ক্রিকেট খেলতে ভালো লাগে, তুমি আজকে একটা এখানে ক্রিকেটারকে নিয়ে আসো, তুমি ডিসকাশন করবে, তোমার এনার্জি আলাদা থাকবে। সেটা ওই আলাদা করে যে ভগবান নিয়ে কথা হচ্ছে বা স্পিরিচুয়াল দিক নিয়ে কথা হচ্ছে এমনটা নয়, আমি ভালোবাসি জিনিসটা, তার জন্য আমার কথা বলতে ভালো লেগেছে। তাই আমি একটু আবার ইউটিউবের দিকে আসি, শেষের দিকে চলে এসেছি, মন্দিরের সামনে গিয়ে বোরাম করে চলে এসেছি ইউটিউবের দিকে আসি, কারণ অনেক ইউটিউবাররাও আশা করছি এই কন্টেন্টটা দেখবে, তার জন্য। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি মিডিলে কথা বললে সেটা নিয়ে, যে ইউটিউবাররা ম্যাক্সিমাম ইউটিউবারদেরই দেখতে পাচ্ছি যারা একসময় ইউটিউবে প্রচুর হিট ছিল, তারা আস্তে আস্তে ইনস্টাগ্রামের দিকে চলে যাচ্ছে। মানুষ দেখছে, কিছু করার নেই। এবার কিন্তু একটা জিনিস শোনো, ইউটিউবারদের মানুষ ভোলে না, আমার ভিউজ কমে যেতে পারে একদিন, যে কোনো বড় ইউটিউবারের ভিউজ কমে যেতে পারে, নাম নিচ্ছি না, কারো খারাপ লাগতে পারে, বাট খারাপ লাগার ইয়েতে না, যে কোনো কারো ভিউজ কমে যেতে পারে, কিন্তু মানুষ মনে রাখবে। শর্ট ভিডিও মনে রাখে না, ভুলে যাবে, মানে সত্যি কথা। আর যারা অ্যাকচুয়াল কন্টেন্ট ক্রিয়েট ভালোবেসে কাজ করে না, তারা মানে একদম, আমি তোমাকে বলে দিচ্ছি, শর্ট ভিডিও বানিয়ে রিলস বানিয়ে খুশি না, একদম খুশি না। তারা চায়, আর কঠিন জিনিস না, তুমি একটা কঠিন জিনিস করে তারপর মজা পাবে সেখানে। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার খেলা হলো, ওই ম্যাচটা দেখে মজা পাবে। ব্রাজিল আর যদি এখন কথার কথা ধরো পানামা খেলছে, তুমি মজা পাবে না, তুমি জানো ব্রাজিল জিতে, মজাটা পাবে কঠিন জিনিসটা করে। ঠিক তেমনই যখন একটা 10 মিনিটের তুমি ভিডিও বানাচ্ছ, 10 মিনিট কন্টিনিউ মানুষকে হাসাচ্ছ, তো একটা ক্রিয়েটার তখন খুশি হয় যে এটা আমার সাকসেস। সেখানে একটা 30 সেকেন্ড 1 মিনিটের ভিডিও বানিয়ে সেই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না। এবার মানুষ দেখছে, এটা মানুষের দোষ না, এটা কোভিডের কারণে। পুরো কোভিডের পর থেকে আমি এই জিনিসটা অ্যানালিসিস করেছি যে কোভিডের পরে না মানুষের ধৈর্য অনেক কমে গেছে।
ধৈর্য অনেক কমে গেছে, মানুষ অল্প টাইমে সব কিছু চায়, যে শর্ট টাইমের মধ্যে আমি হাসবো, শর্ট টাইমের মধ্যে তো ওর জন্য রিলস চলছে, টিকটক চলেছে বিভিন্ন সময়, তো ওটাই কারণ। কিন্তু যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাতে ভালোবাসে তারা ইউটিউবে ভিডিও বানিয়েই খুশি, একটু খরচা বেশি হলেও, ইউটিউবে প্রফিট কম হলেও, যে খরচা হয়ে যায় ইউটিউবে একটা ভালো ভিডিও বানাতে গেলে, বাট স্টিল তারা খুশি, তার কারণ তারা কাজ করতে এসেছিলো, তারা টাকা কামাতে প্রথমে আসেনি। টাকাটা ইম্পর্টেন্ট, বাট ওই জায়গাটা কাজে স্যাটিসফ্যাকশন, কিছু করার নেই। যে রিলস সবাই দেখছে, আমিও বানাচ্ছি, কিছু আমিও ভাবছি বানাবো, চলছে কাজ, এটা কিছু করার নেই, কিছু করার নেই। মানুষ যেটা দেখছে তোমার সেটা দেখাতে হবে, যেটা ডিমান্ড সেটা করতে হবে, সোজা কথা। এটাই হচ্ছে ব্যাপার। সব আমি না তোমার মাঝে মধ্যে ভাই ভাই বলে ফেলছি, এটা মানে আমার ফ্লোতে চলে আসে, দাদাই অ্যাকচুয়ালি দাদা, এখানে জাস্ট ফ্লোতে ভাই ভাই বলে, সেই অসুবিধা নেই। ইউটিউবারদের দেখি হিন্দির বিশেষ করে, যে তারা একটা করে মানে টেক বার্নার বা এদের নাম যদি আমি বলি, যে বিজনেসও সাইডে করছে, হ্যাঁ ভুবনও করছে। তোমার ক্ষেত্রে প্ল্যান আছে? উচিত করা আমার অবশ্যই। আমার তো দেখো আমি বললাম এখানে কাজ ভালোবেসে কাজ করতে এসেছি, আমার লাইফে স্বপ্নই ছিল আমি বিজনেস করব কিছু। আমি 2017 আই থিঙ্ক, আমি তখন ক্লাস 11-এ পড়ি, আমার বাড়ির তখন ফিনান্সিয়াল অবস্থা খুব খারাপ। আমি জানি যে আমি পড়াশোনা যেটা করি, আমি জীবনে চাকরি করতে চাইনি, মানে আমি ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি একটা ছোটো ব্যবসা নিয়ে নিজের মতো করে জিনিসটা করেছে স্বাধীনভাবে, তো আমি কোনোদিন চাকরি করতে চাইনি। আমার বাড়ির ফিনান্সিয়াল অবস্থা খারাপ, 2017-তে আমার তখন 17 বছর বয়স। আমি আমার বাবাকে বলছি আমাকে তুমি যেভাবে হোক 20,000 টাকা জোগাড় করে দাও, আমি নিজের বিজনেস করবো, আমি তোমার কাছে আর জীবনে কিচ্ছু চাইবো না। এটা ডিমান্ড ছিল, তো আমি বিজনেস অবশ্যই করতে চাই। বাংলায় আবার একটা সমস্যা আছে গো, এটাও অডিয়েন্সের সমস্যা। একজন ক্রিয়েটার যদি বিজনেস কিছু স্টার্ট করে, সেটা নিয়ে খুব তাকে হেড পেতে হয়। আমি জানি না এটা কেন, আমি জানি না। অনেকে মার্চেন্ডাইজ স্টার্ট করা থেকে স্টার্ট করে কিছু বিজনেস স্টার্ট করতে এসছে, সেই বিজনেসটাই হয়তো সে নিজের প্ল্যাটফর্মে এসে প্রমোট করছে, বাট স্টিল সে হেড পেয়েছে। আমি দেখেছি, এটা খারাপ তো কিছু না। আজকে তোমার ক্যাপাবিলিটি রয়েছে, তুমি আজকে এটা করছো, তোমার 10টা জিনিস তুমি এখন কন্ট্রোল করতে পারো নিজে, ওটা পারবে কন্টিনিউ করতে, তুমি করছো, খারাপ কিছু নয়, উল্টে ভালো। আজকে যদি একটা কোনো বিজনেস হয়, দেন আমি 10টা এমপ্লয় রাখতে পারবো, তাদের 10 জনের কাজ হবে, সেটা আরও ভালো হওয়া উচিত। এবার হ্যাঁ, ইলিগাল কাজ করছি তখন আমার তুমি জুতোর বাড়ি মারো, আমার কোনো ব্যাপার নেই। বাট কেউ যখন একটা খেটে একটা নিজের একটা দোকান দিয়েছে, নিজের একটা স্টোর খুলেছে, নিজের একটা বুটিক খুলেছে, তো সেটা তো খারাপ কিছু নয়, ভালো। উল্টে তোমরা আরও, তোমাদের জন্য ভালো যে সে হয়তো ইউটিউবার বলে তোমার জন্য একটা ভালো ডিসকাউন্ট রাখছে, তুমি ডিসকাউন্টে কম টাকায় পাচ্ছ, তো এটা ভালো। এগুলোকে আমার মনে হয় একটু সাপোর্টিভভাবে নেওয়া উচিত। মার্চেন্ডাইজ অনেকেই খুলেছে, আমরা তো আগে বিজনেসও করতাম, ওটা আমাদেরই ডিজাইন যে পড়েছে। তো হ্যাঁ, কিন্তু মার্চেন্ডাইজে ইউটিউবে, বাংলা ইউটিউবে একটু সমস্যা আছে। হ্যাঁ না, ওর জন্য আমি কোনোদিনও অনলাইন বলিও নি, যদিও বন্ধ হয়ে গেছে এখন। সমস্যা বলতে কি বলতো, আমি যদি কিছু বিজনেস এখন স্টার্ট করি, ও বাবা আমি ইউটিউবার বলে আমার জামাটার দাম ভাই 800 টাকা, সেই জামা হয়তো একটা রাস্তায় সেম কোয়ালিটি বা একটা মলে গিয়ে সেম কোয়ালিটি তুমি 500 টাকায় পাচ্ছ, মানুষ কেন কিনবে? আমি মনেই করি না, আমি অ্যাজ আ কাস্টমার ভাই, আমি অ্যাজ আ কাস্টমার ভাববো যে আমি ভাই ওই জিনিসটা ভালো কোয়ালিটি বানাচ্ছি। এবার এইটা যেমন অডিয়েন্সের ব্যাপারটা বললাম, ক্রিয়েটারদের কিছু আছে যে একটা নর্মাল জিনিসই সে বানাচ্ছে, জাস্ট নিজের লোগোটা বা নিজের নাম দিয়ে বিক্রি করছে বলে সেটার দাম 500-800 বানিয়ে দিয়েছে, ওটা বিজনেস হচ্ছে না, ওটা কেউ কিনবেও না, একদিন দুদিন কিনবে, তারপর প্রথম দিন তোমায় ভালোবেসে একটা দুটো কিনে নিল, তারপর কিনবে না, সিম্পল। তো ওর জন্য ক্রিয়েটারদেরও ফল্ট রয়েছে যে বিজনেসটা গ্রো করে না। বিজনেস একটা আলাদা, এই প্রফেশনটা আলাদা, দুটোকে একসাথে ম্যাচ করার দরকার নেই। ওটা তুমি এটা জায়গা থেকে তুমি প্রমোট করতে পারো, বাট আমি আজকে এই জায়গাটায় রয়েছি বলে আমি এই জিনিসটার ভ্যালু বাড়িয়ে দেবো, মানুষকে 2 টাকার জিনিসটা 4 টাকায় খাওয়াবো, তাহলে বিজনেস হবে না। এই চিন্তা ভাবনা নিলে তাহলে আর বিজনেস করা যাবে না। বাংলা ইউটিউবে, আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকের কথা বলছি না, ইউটিউবে রেলিভেন্ট থাকতে গেলে কি করতে হবে? আমি রেলিভেন্ট থাকলে কিছু না গো, মানে আমি বুঝি না, আমি বললাম না আমি টেকনিক্যাল দিক বুঝি না। আমি ওই অনেক ইউটিউবার রয়েছে নিজের গ্রাফগুলো দেখে করা, আমি বুঝি না। আমি একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে আমি যদি ভালো কাজ করে আমার অডিয়েন্স দেখবে, খারাপ কাজ করলে দেখবে না। কিছু ক্ষেত্রে আমার ডিমান্ডিং কাজ করতে হবে, যেমনটা বললাম যে মানুষ যেটা ডিমান্ড করবে সেটা আমার করতে হবে, তো ডিমান্ডিং কাজ করতে হবে। এবার আমি হয়তো ভালো কাজ করতে চাই যেটা অডিয়েন্স দেখতে চাইছে না, যে আমি হয়তো একটা ভালো খরচা করে একটা স্টোরি ভিডিও বানাতে চাই, যেখানে প্রপার স্টোরি থাকবে, প্রপার অ্যাক্টিং থাকবে, প্রপার টিম নিয়ে আমি কাজ করব, কিন্তু আমি জানি যে ওই ভিডিওটা আমার দেখবে না লোকে, কিন্তু আমার খরচা হয়ে যাবে অনেক। তখন আমার কী করতে হবে, তখন তার আগে 4টে ভিডিও মানুষের ডিমান্ডে বানাতে হবে, যাতে আমার রেভিনিউটাও জেনারেট হয়ে যায়, চ্যানেলে ভিউজটাও ঠিকঠাক থাকে, তারপরে আমি একটা নিজের খুশির, নিজের মন মতো নিজের জন্য একটা কাজ করলাম। তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওই দুটো জিনিস মেনটেন করতে হবে। এক,
ভালো কাজ করতে হবে। আমার নিজেরও এই জিনিসটা নিজের মাথায় রাখা উচিত, ভালো কাজ করতে হবে, নিজের কোয়ালিটি মেনটেন করতে হবে, কন্টেন্টের কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি। যদি তোমার যতটা তুমি অ্যাফোর্ড করতে পারো, একদম হাইফাই করার দরকার নেই, ওটা অ্যাফোর্ড করতে হবে। এই অ্যাফোর্ড বলছি কেন, ওটা কন্টিনিউ করতে হবে। আর মানুষের ডিমান্ডটা বুঝতে হবে। আর মেন হচ্ছে মানুষ কন্টেন্ট ক্রিয়েটারদের তৈরি করে, আমরা তো অডিয়েন্স তৈরি করিনি, অডিয়েন্স আমাদের তৈরি করেছে। তো অডিয়েন্স আমাদের যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো, মানে আমি অ্যাটলিস্ট সেভাবে চলবো। অডিয়েন্স আমাকে যদি বলে, অডিয়েন্স যদি ডিমান্ড করে এই জিনিসটা, আমার ওই ডিমান্ডটা আমার পূরণ করতে হবে ওভাবে। তো অডিয়েন্সেরও অনেকটা হাত রয়েছে এক্ষেত্রে, অডিয়েন্স আমাকে কীভাবে দেখতে চায় আমি সেভাবে রেলেভেন্ট থাকতে পারবো। আর কন্টিনিউটিটাও একটা ম্যাটার করে, যে খুব এখন তো খুবই, মানে ইউটিউবের ক্ষেত্রে করে দিয়েছে, ইউটিউবের ক্ষেত্রে প্রচুর। এটা শর্টসের জন্য হয়েছে না, তুমি শর্টস একজন কন্টেন্ট ক্রিয়েটারের থেকে অডিয়েন্স 10টা ভিডিও পাচ্ছে মাসে, সেখানে তুমি একটা বড় ভিডিও বানাচ্ছ 15 দিনে একটা, তো স্বাভাবিক অডিয়েন্স তো ওই শর্টসে চলে যাবেই। তো এটা এখানে ব্যাপার রয়েছে। আর আর একটা জিনিস আমি বলি, আমি জানি না আমার এই আজকে এই পডকাস্টের কারণে হয়তো আমাকে অনেক খারাপ কিছু মন্তব্য শুনতে হতে পারে, আমি অনেক কিছু বলে দিয়েছি, ঠিক আছে? তো সেখান থেকে আমি আরও একটা জিনিস বলছি অ্যালগোরিদমের সম্পর্কে। যেই জিনিসগুলো ট্রেন্ডে আসছে, ভেতরের জিনিস, ঠিক আছে, ট্রেন্ডে আসছে যেসব জিনিস, ভেবো না যে এটা তুমি ট্রেন্ডে এনেছো সবসময়। এগুলো টাকা দিয়ে ট্রেন্ড বানানো হয়, আমি নিজে দেখেছি। টাকা দিয়ে একটা গানকে ভাইরাল করা হয় যাতে এই গানটা চলে। আমরা ভাবছি যে ভাই এই গানটা ভাইরাল না, ওটাকে ভাইরাল বানানো হয়েছে। যেমনটা আমি বললাম যে মানুষের সব কিছু বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু হারানোরও রয়েছে। বুঝতে হবে যে প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করে প্রত্যেকটা মার্কেটিং, একটা ব্র্যান্ড প্রমোশনে কী পরিমাণ মার্কেটিং টিম খাটে, যে কীভাবে আমি অডিয়েন্সকে বোকা বানাতে পারবো। বোকা বানাতে এসছে, ক্রিয়েটারদেরও বোকা বানাচ্ছে, টাকা পয়সা সব কিছু নিয়ে ক্রিয়েটারদেরও বোকা বানাচ্ছে। তো সেই জায়গা থেকে তারা ওই জিনিসটার জন্য বসে রয়েছে, তোমাদের বোকা বানানোর জন্য। তো আমি আজকে আমার একটা চ্যানেলের জন্য আমি কন্টেন্ট ক্রিয়েটার, বাকি সব চ্যানেলের জন্য কিন্তু আমি অডিয়েন্স। তো আমি এই জায়গাটা বুঝে গেছি যে ভাই আমি কিন্তু অনেক ক্রিয়েটারদের দেখে এই রেস্টুরেন্টে যাই, ওই জিনিসটা কিনি, কিন্তু আমার মধ্যে ওই বিচারটা আমি এখন প্রচুর করি যে এ বলেছে যতই আমার পরিচিত হোক, যতই ভালো হোক, যতই ফেমাস হোক না কেন, আমি নিজে ওটা দেখি যে এটা ভালো কি ভালো না। ওই যেমন বললাম, গাড়ি কিনতে গেলে যখন আমি শুধু বিরাট কোহলিরটা বা শাহরুখ খানেরটা শুনবো না, নিজে চেক করব। সামান্য ছোট একটা জিনিস, একটা শ্যাম্পু কিনতে গেলে ওই জিনিসটা নিজের বিবেক বুদ্ধিটা দিয়ে জাস্ট করো। তারপর তুমি ভাই তোমার ক্রিয়েটার যদি তোমার মনে হয় যে একটা ভুলভাল কিছু প্রমোট করছে, তুমি সেই জিনিসটা দেখবে না, সেই জিনিসটা সম্পর্কে বলবে, সেই জিনিসটা কিনবে না। কোম্পানির কোনো লাভ হবে না, কোম্পানি নেক্সট টাইম থেকে আর ওগুলো প্রমোট করবে না। সিম্পল। কোম্পানি তো সে যদি একটা ক্রিয়েটারকে 50,000 টাকা দিচ্ছে, তার তো নিশ্চয়ই 50,000 দিয়ে 5 লাখ উঠছে। 5 লাখ টাকা কারা? এই অডিয়েন্সই দিচ্ছে। এবার অডিয়েন্সের এটা বুঝতে হবে যে আমি করবো না ইউজ। ভাই আমি এখানেও বলে দিচ্ছি, ভাই আমি লিগাল কিছু প্রমোট করলেও আমি এখানেও বলে দিচ্ছি যে করো না ভাই, ডাউনলোড, ঠিক আছে, একদমই করো না। এটা ভিডিওতে তো বলতে পারবে না, এখানে বলে আমি ভিডিওতেও বলেছি, না ভিডিওতে, হ্যাঁ তোমার ইচ্ছা মতো আমি ভিডিওতেও বলেছি, মানে বললে ভগবান আমি ভিডিওতেও বলেছি যে 1 মিনিটের ইন্টিগ্রেশন পার্ট পাঠিয়েছি, বাকিটুকু পাঠাইনি, পরের ক্লিপটুকু পাঠাইনি। পরের যে ফার্স্ট ক্লিপটা রয়েছে ওটাই বলা রয়েছে যে তোমরা প্লিজ এটা যদি নিজেরা বোঝো, নিজেদের ইচ্ছে হয় তাহলে ট্রাই করে দেখতে পারো, আদারওয়াইজ করো না। তারপর ব্র্যান্ড কিছু বলেনি ওটা দেখে না, খেয়াল ওই ওরকম ঝামেলা হয়েছে, আমি ভিডিও থেকে ব্র্যান্ডের পার্ট কেটে উড়িয়ে দিয়েছি। ওটা আমার সোজা কথা। অডিয়েন্সের আমি খুব চাইবো, আমি না, প্রত্যেকটা ক্রিয়েটার চাই যে অডিয়েন্স ভালো জিনিসটা দেখুক, ভালো জিনিসটা সাপোর্ট করুক, তাহলে আমরা ভালো জিনিস করতে বাধ্য। মানে মাঝে মধ্যে আমার কান্না পেয়ে যায়, সিরিয়াসলি মাঝে মধ্যে আমার কান্না পেয়ে যায় যে কেন ভাই এই জিনিসটা করছেন। আমি কত ছোট ছোট ক্রিয়েটারদের চিনি যারা অল্প ফলোয়ার, মানে এখন হয়তো ব্যাপারটা কনভারসেশনটা একটু বেশি টানছি, বাট আমি অনেককে চিনি যারা খুব না ভালো ভিডিওস বানাচ্ছে, প্রচুর খাটছে। একটা 1 মিনিটের রিলসের জন্য তারা যে পরিমাণ খাটছে না, অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে ভিডিও বানাচ্ছে, তারা 10 মিনিটের ভিডিওর জন্য খাটে না। বাট যখন দেখি না যে তাদের ভিউজ নেই, কিন্তু তারা খুব নিষ্ঠার সাথে কাজটা করছে, আমার খারাপ লাগে। তখন খুব খারাপ লাগে যে এরা তো ডিজার্ভ করে ভালো একটা অডিয়েন্স, ভালো একটা এদেরও অডিয়েন্স হোক। এবার এই বিষয়টা না, এটা আমি ফিল করেছি যে একটা ভাগ্য, এটা ডিপেন্ড করে, মানে লাক ফ্যাক্টর একটা থাকে এই ক্ষেত্রে। মানে কন্টেন্ট আমি খুব ভালো বানালাম, কিন্তু হয়তো কোনো কারণে কাজ করছে না, পৌঁছাচ্ছে না, এইটা লাক ফ্যাক্টর না। আছে কি বলতো, বাংলায় আমি 2-4 জনের নামই বলছি। একজনের নাম বললে আবার আমাকে বায়াসড বলতে পারে সবাই। আমার একটা বন্ধু রয়েছে দেবার্ক বলে, ও ভালো কন্টেন্ট মানে, ও অ্যাক্টিং আমার থেকেও ভালো করে, মানে কিছু কিছু মিমিক্রি করে, খুব ভালো করে, ঠিক আছে। আমার মনে হয় ওর আরেকটু পাওয়া উচিত। তো
তেমনই একটা দাদা আছে রাজেশ বলে, রাজেশ দা, ও খুব ভালো অ্যাক্টিং করে, খুব ভালো কন্টেন্ট বানায়, বাট সেই পরিমাণ আমার মনে হয় আরও ডিজার্ভ করে ওরা। তো মানুষ যদি ওই ভালো কন্টেন্টগুলো দেখে তো ওরাও অনেকটা এক্সপোজার পায়। আর বাকি যারা যেভাবে বানাচ্ছে কন্টেন্ট, মানে ব্লগার বলো, মানে ব্লগার এখন দু রকম, ঠিক আছে, এক হচ্ছে ফুড ব্লগার, না, এক হচ্ছে ইউটিউবের ব্লগার, এক হচ্ছে ফেসবুকের ব্লগার। ও আচ্ছা, হ্যাঁ। ইউটিউবে কত ভালো ভালো ব্লগার আছে বলো তো বাংলা, যারা সিনেম্যাটিক বানাচ্ছে, প্রপার সিনেম্যাটিক শট দিয়ে এডিট করছে ঘন্টার পর ঘন্টা রাত জেগে, প্রপার কালার গ্রেডিং করে ঠোরে, তাদের ভিডিও ভিউজ নেই গো। আমার খারাপ লাগে যে ভাই ভালো কাজ কি বলতো, তার ভালো কাজটা দেখলে তো আমিও ইয়ে পাবো না, কনফিডেন্স পাবো, আমি শিখছি ওটা দেখে যে নতুন কি করছে। এবার সেই মানুষগুলোর দিকে ভিউজ নেই, কিন্তু হাড়ির খবর আজকে ওর সাথে এর হয়েছে, এর খাবার নিয়ে ওকে দাও, ও তোমাকে এটা বলেছে, মিলিয়নসে ভিউজ, এগুলো তারা করছে তাদের ইয়েতে, কিন্তু হওয়া উচিত। আমার জানি না কবে হবে, কিন্তু একটা জিনিস আমি বলি লাস্টে, সেটা হচ্ছে আমি একটা মিটিংয়ে গেছিলাম, মানে এই সোশ্যাল মিডিয়ায় আমরা যেখানে যেখানে ভিডিও বানাই তার মধ্যে একটা প্ল্যাটফর্মের মিটিং ছিল। সেখানে একটা কথা খুব স্পষ্ট ওরা বলেছে, যারা একদম অ্যালগোরিদমটা নিয়ে কাজ করে, যারা ওয়েস্ট বেঙ্গলটা নিয়ে কাজ করে, পুরো ইস্ট জোনটা নিয়ে, তারা একটা জিনিস বলেছে যে বাংলার অডিয়েন্স, বাংলার কন্টেন্ট ক্রিয়েশন অল ওভার ইন্ডিয়ার থেকে, আমি তোমাকে আজকে এটা বলছি, মিটিংটা 1-1.5 বছর আগের, তখন বলেছিল আমাকে যে 2 বছর পিছিয়ে যেটা আজকে ওখানে ভালো হচ্ছে সেটা এখানে 2 বছর লাগবে আসতে। এটা তো ভালো জিনিস নয় আমাদের জন্য, এটা একটা আর্ট ফর্ম। আজকে আমারটাকে কেউ এখন ইউটিউবকে অনেকে আর্ট ফর্ম মনে করে না, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু কোথাও গিয়ে অ্যাক্টিং করছে, স্ক্রিপ্ট লিখছে, এটা আর্ট ফর্ম, ঠিক আছে। আজকে তুমি এই স্ক্রিপ্টিংয়ের ট্যালেন্ট নিয়ে তুমি যদি একটা কোম্পানিতে জব করো, তোমার ওটা একটা আর্ট, তুমি স্ক্রিপ্ট লিখছো, তো এখানে তুমি যদি এখন না মানতে চাও তোমার ব্যাপার, বাট এই যে 2 বছর পিছিয়ে, এটা তো ভালো খবর অবশ্যই নয়, সব দিক দিয়ে পিছিয়ে, খুবই খুবই পিছিয়ে, মানে এই জিনিসটা খুব খারাপ। আর খারাপ লাগে আমারও নিজেরও শুনতে যে এটা কিছু করার নেই, এটা মানে কি বলবে, আর হয়ে গেছে, এটা আমি কি বলবো, হতাশ হয়ে বললাম কথাটা, বাট স্টিল খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। হ্যাঁ, আর এই কারণে ছোটও করে অনেকে, ছোটও করে, মানে আমার ভালো লাগে না। আমি আজকে যে ফুড ব্লগারদের নিয়ে ধরো আমি মজা করবো ইয়ার কি, মানে আমি যাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই না, এমন না তাদের প্রতি আমার কোনো হেট্রেট রয়েছে, একটা মজা করা যায় ওই জিনিসটা নিয়ে, তাই মজাটা করি, কোনো হেট্রেট নেই আমার সাথে। সেই মানুষগুলোর সামনে দেখা হলে ভাই হাক করবো আমি তাদের, ঠিক আছে, আমার ওরকম কোনো ইয়ে নেই, সবাই ভাই দাদা এরকমই। কিন্তু তাদের সম্পর্ক যখন আমি শুনি না, যে কোথাও কোনো মিটিংয়ে গিয়ে যে ভাই তোমাদের এখানে এই জিনিসটা করছে, এই জিনিসটা তো ভালো না, নোংরা, এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে, অডিয়েন্স দেখছে, আমার ভালো লাগে না শুনতে। তখন আমার লোকের, আমার ওয়েস্ট বেঙ্গলের লোককে নিয়ে বলছে এই কথাগুলো, আমার শুনতে কেন ভালো লাগবে? এবার এই জিনিসটা প্রচুর মানে শুনতে হয়, এটা হচ্ছে। তাই আমি মুম্বাই গেলাম, এই কমেন্ট্রির ওখানে বলছে যে বাংলায় তো এই জিনিসগুলো চলে, আমার ভাল লাগেনি শুনতে, আমার ভাল লাগেনি। ইভেন কিছু ক্রিকেটার রয়েছে নাম করা, আমরা একই প্যানেলে ছিলাম, বসেছিলাম, তারা বলছিল কিছু বাংলার, এবার একজনের সাথে না আমার মানে একটু খাচ্ছিলাম, আমি তখন ডিনার করছিলাম, আমার মানে হয় না তর্ক ওরকম, আমি বলছি না বাংলা এরকম হয় না, তুমি হয়তো জানো না এই জায়গাটা, তার জন্য তারা বাঙালি, আমি তুমি হয়তো জানো না এর জন্য, কিন্তু নিজের একটু বড় করে ভাবলে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে অডিয়েন্স থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার সবাই আমাদের ফ্যামিলি, তো নিজের ফ্যামিলির লোকজনকেও সম্পর্কে খারাপ জিনিস শুনতে, যতই খারাপ বলুক, বাইরের লোক কেন এসে বলবে আমায়, এটা শুনতে ভালো লাগে না। তো আমি চাইবো, আমার রিকোয়েস্ট যে অডিয়েন্সও এই জায়গাটা বুঝুক, নিজে বিবেক দিয়ে বুঝুক যে কোন কন্টেন্টটা তারা কনজিউম করবে, ভালো জিনিসটা দেখবে কি দেখবে না। অডিয়েন্সের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ বিচার করো, যে তুমি এই জিনিসটা নিজে বিচার করে তারপর কিনবে প্রমোশনের ক্ষেত্রে। কোনো আমি হই আমার অডিয়েন্সদের ক্ষেত্রেও মানে আমার রিকোয়েস্ট যে প্লিজ ওই জায়গাটা করো না, যে চোখ বন্ধ করে কোনো কিছু করে নিচ্ছি। আর কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে রিকোয়েস্ট, চেষ্টা করো না ভালো কন্টেন্ট বানাতে, চেষ্টা করো। আমরাও পারি, আমাদের জন্য একটু কঠিন আমি জানি, কিন্তু আমরাও পারি যে মানুষকে ভালো জিনিসটা অভ্যাস করানোর, যে ভালো জিনিসটা দেখানোর। তার কারণ আমি 2018 যখন ভিডিও বানানো স্টার্ট করি, মানে আমার না কথা প্রচুর জমেছিল, আমি বুঝতে পারছি। 2018 যখন আমি ভিডিও বানানো স্টার্ট করি, 2018 থেকে 20 না, ওই যে বললাম আমি একজনের 1000 সাবস্ক্রাইবার হয়নি, তার থেকে আমি এডিট করাটা শিখেছি, ভালো কীভাবে করা যায়। ওই যে ডেভেলপমেন্টটা, যে প্রত্যেকটা মানুষ ডেভেলপ হওয়ার চেষ্টা করছে, প্রত্যেকটা ক্রিয়েটার, যে আমার এই অ্যাঙ্গেল থেকে শ্যুট করেছে, এই জিনিসটা। যেমন তোমার কিরণদার থেকে আমি অনেক কিছু শিখেছি, উন্মেশদার থেকে শিখেছি, আমার থেকে 2-1 ধরো শিখেছে, বা দীপ্তদার থেকে অনেকে ভ্লগিং করাটা শিখেছে, যে এইভাবে এনার্জেটিকভাবে করতে। এই যে শেখার যে প্রসেসটা, এতে তো ডেভেলপ হয়। এখন মনে হয় ওই জিনিসটা নেই, উল্টো দিকে যাচ্ছে।
এডিট ইউটিউবে তুমি ব্লগ দেখবে, কোনো এডিট নেই। বাড়িতে কেউ একটা এসছে, ক্যামেরা অন করে জাস্ট ভিডিওটা চালিয়ে দিল, 3 মিনিট হলে মনিটাইজেশন হয়, ঠিক আছে? 3 মিনিট 2 সেকেন্ড ভিডিও হয়েছে, ভিডিও কাট, মাঝখান দিয়ে কাট, কোনো মানে অর্গানাইজ ভাবে কিচ্ছু নেই। মাঝখানে তো একটা জয়েন্ট থাকতে পারে যে হঠাৎ করে যেই দিদি এসেছিল সেই দিদি কথা বলা বন্ধ করে দিয়ে কি করবো, কন্টেন্ট পাচ্ছি না, কেটে দিল। আবার যেই দিদি কথা বলা স্টার্ট করলো, ক্যামেরা অন, এই হয়ে গেছে। আর ওই এডিট ভালো করব, একটা গ্রাফিক্স ঢোকাবো, যেই জিনিসগুলো, ওগুলো নেই, কোনো ডেভেলপমেন্টই নেই, যেটা ভালো না। তো সেখান থেকে আসবে না। আর ইউটিউব অবশ্যই ভালো ভালো প্রফেশন, ভালো কাজের জায়গা, নিজের কাজটাকে কারোর মানে স্বাধীনতার সাথে কাজটাকে দেখানো যায়, ভালো হোক খারাপ হোক দেখানো যায়। কিন্তু মানুষেরও বুঝতে হবে, অডিয়েন্সেরও বুঝতে হবে যে আমি কি দেখবো আর আমি কি দেখাবো। সেটা আমার কিছু ক্ষেত্রে আমার রেসপন্সিবিলিটি, কিছু ক্ষেত্রে অডিয়েন্সের। বাংলায় পডকাস্ট কোন কোন চ্যানেল দেখো? বাংলায় পডকাস্ট দেখো, বাংলায় পডকাস্ট না দেখি না বলা ভুল, ইন্টারেস্টের ব্যাপার। আচ্ছা, আজকে আমার একটু এখন রিসেন্টলি ফিন্যান্সে খুব ইন্টারেস্ট এসছে। আমি যদি দেখি কেউ একটু ভাবো টাকা পয়সা নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে এসব নিয়ে কথা বলছে, আমার ইন্টারেস্ট জাগে, আমি দেখি। তখন আর দেখতে যাই না যে কার চ্যানেল এটা, তখন আমি দেখি যে আচ্ছা এই ভালো বানালো, চোখে পড়লো। আমি যেমন তোমার 2-1 কাজ দেখেছিলাম, তো আমার মনে হচ্ছে যে এই দাদাটা ভালো পডকাস্ট। দেখো হাতে মাইক নিয়ে বললাম, কথা বলছি, তোমার গার্লফ্রেন্ড আছে, তোমার গার্লফ্রেন্ড কি করে তুমি তো বলবে না, তুমি সিঙ্গেল, এইসব এইটা পডকাস্ট নাকি? পডকাস্ট মানে কিছু কাজের কথা হোক, আমি জানি না আজকে আমাদের কাজের কথা হয়েছে কিনা, বাট কিছু কাজের কথা হলে সেটাকে পডকাস্ট বলা যায়, যে কাজের কথা, ধীরে সুস্থে একটু ডেপথে গিয়ে জিনিসটা যদি কথা। তো এইগুলো শুনতে অবশ্যই ভালো লাগে, কিন্তু আমি না লং মানে খুব বড় ভিডিও কনজিউম করি না, মানে অত মানে আমারও ধৈর্যের সমস্যাটা হয়ে গেছে। আমি চেষ্টা করছি যে একটু যদি পডকাস্ট শোনা যায়, একটু যদি পডকাস্ট দেখা যায়। আমি রিসেন্টলি এই অভ্যেসটা তৈরি করার চেষ্টা করছি, তখন আমি খুব ধৈর্য কমে গেছে, আমি নিজে বুঝতে পারছি। কিন্তু পডকাস্ট বাংলায় করছে অনেকে, ভালো কাজ করছে, আমরাই ভালো কাজ করছি, আর কেউ করছে না। করছে গো, ভালো 2-3 জন কাজ করছে। এবার এরাও যদি সেই সাপোর্টটা না পায়, দেন এরাও কাজ করা একটা সময় বন্ধ করে দেবে, কিছু করার নেই। আর আমাদের সাথে কথা বলে কেমন লাগলো, যেটা বেসিক কোয়েশ্চেন? ভালো লাগলো আমার কথা বলে, আমার খুব ভালো লেগেছে। আমার অনেক কিছু বলার থাকে, তো এবার আমি না সবার সাথে ডিসকাশন তো সব কিছু করা যায় না। এবার ওই ব্যাপারটা যে আমি তোমার সাথে এখন সিরিয়াস স্পিরিচুয়াল কথা বলছি, তুমি যদি ইয়ার্কি মেরে উঠি তো আমার ভালো লাগবে না তোমার সাথে কথা বলতে, বা একটা কাজের কথা বলছি, তুমি হাসলে আমার ভালো লাগবে না। তো সেই জায়গা থেকে তোমার সাথে কথা বলে ভালো লাগলো ডিসকাশনটা, বাকি অডিয়েন্স বুঝবে। আর একটা অডিয়েন্সের কাছে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে প্লিজ আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দেবেন। আমি যেটা বলেছি আমার নিজস্ব ব্যক্তিগত আমার মতামত, আমার নিজস্ব যতটুকু চিন্তাধারা, আমি যতটুকু বুঝি বিষয়টা ততটুকু, আমার খুব ছোট মাথা, সেটুকু দিয়ে আমি যতটুকু বুঝি আমি সেটুকু সম্পর্কে বলেছি। খারাপ লাগলে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই, আমি যদি এর থেকে ভালো কিছু তোমাদের কাছে পৌঁছাতে পারি তাহলে সেটা আমার ভালো লাগবে। আর বাকি তো হচ্ছেই, লাইফ তো চলবে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। অনেক কিছু মনে হলো তোমার ভেতর থেকে বেরোলো, যেই দরজাটা বন্ধ ছিল মানে আমরা না, ওটা তো অফ ক্যামেরা বেরোয়, হ্যাঁ অন ক্যামেরা অনেক কিছু বেরোয় অফ ক্যামেরা, সেগুলো আবার অন ক্যামেরাও বলা যাবে না, অন ক্যামেরা বলবো না, ব্যক্তিগত, ওটা বাকিটা ব্যক্তিগত, ওটা বলাও যাবে না, খুব চাপ হয়ে যাবে বললে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ।